শব্দ শুনে রাজীব ছুটে এসে বলল, দোস্ত, কিসের শব্দ? আমি কাঁপা কাঁপা গলায় কোনো মতে বললাম, কিছু না, বাতাসের জানালা লেগে গেছে তো, তাই ভয় পেয়েছিলাম। আর এই ডায়েরিটা, এটা পড়ে গেছে। আমি বুকে ব্যথা অনুভব করছিলাম, আর সেই অসহ্য যন্ত্রণায় সেদিনের মতো সব কাজ ফেলে রেখে ঘরে ফিরে এসেছিলাম। কিন্তু সেই রাতে আমার ঘুম আসছিল না। ডায়েরি আর ওই তাবিজ আমাকে এক অজানা আকর্ষণে টানছিল। আমার সমস্ত সত্তা যেন ওই জিনিসটার কাছে বাঁধা পড়ে গিয়েছিল। আমি ঠিক করলাম, ডায়েরিটা আমি পড়ে দেখব। মাঝরাতে যখন চারিদিক নিস্তব্ধ, আমি চোরের মতো পা ফেলে ফেলে লাইব্রেরিতে ঢুকলাম। আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কিসের ভুল? কে এই বন্ধু? কোথায় পেল সেই ডায়েরি আর সেই তাবিজটা? ভয়ের রাজ্যে বন্ধুর সাথে হারিয়ে যেতে প্রস্তুত আপনি? চলুন তাহলে শুরু করা যাক। Bhoot.com presents Achinpur, haunted by Airtel. হারিয়ে যাই ভয়ের রাজ্যে, অচিনপুরে বন্ধুর সাথে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। একটা ঘটনায় যাব, এবং এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি এই ঘটনার নাম দিয়েছেন ডায়েরি বন্দি জিন। আমি যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আমি সজীব শাহরিয়ার বলছি, টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা থেকে। ঘটনাটা আমার এক কাছের বন্ধুর কাছ থেকে সংগ্রহ করা, আর ঘটনাটা তার এক বড় ভাইয়ের সাথে ঘটেছিল। আমার বন্ধু যেভাবে আমাকে বলেছে আমিও সেইভাবেই বলার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ঘটনায় সবার ছদ্মনাম ব্যবহার করব, কারণ বিশেষ কারণে নাম এবং জায়গা উল্লেখ করতে পারছি না। আজকের ঘটনাটি কোনো গল্প নয়, এটি আমার বড় ভাই আকাশ ভাইয়ার জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর সত্য, এক লোমহর্ষক অভিজ্ঞতা, যা তাকে প্রায় মৃত্যুর দ্বার প্রান্তে ঠেলে দিয়েছিল। প্রত্নতত্ত্বের ছাত্র আকাশ ভাই, যার উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে সবাই আলোচনা করত, তাকে প্রায় 5 মাস পর যখন দেখলাম তখন মনে হলো আমি যেন অন্য এক মানুষকে দেখছি। সেদিন বিকেলে বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলাম। যাওয়ার পথে আমাদের গ্রামের সেই পুরনো ব্রিজটা পার হয়ে যেতে হয়। সেখানকার ইতিহাসেও এক অভিশাপ জড়িয়ে আছে। বাবার মুখে শুনেছিলাম 1998 সালের ভয়াবহ বন্যায় সেই ব্রিজটা খালের পানিতে ভেসে গিয়েছিল, যেন প্রকৃতি সেখানে তার ধ্বংসের স্বাক্ষর রেখে গেছে। পরে অবশ্য নতুন ব্রিজ হয়েছে সেখানে। যাই হোক, আমি ব্রিজ থেকে বেশ খানিকটা দূরে হঠাৎ দেখলাম আকাশ ভাই সেখানে পা ঝুলিয়ে বসে আছেন, ঠিক যেন তিনি আমারই অপেক্ষায় ছিলেন। তার হাতে জ্বলন্ত সিগারেট। দূর থেকে আমাকে দেখেই ডাক দিলেন, কিন্তু কাছে গিয়ে আমি তো হতবাক হয়ে গেলাম। এ কি দেখছি? আমার সেই সুদর্শন আকাশ ভাই। তার চেহারাটা যেন আগের তুলনায় অনেক বেশি কালো, নিষ্প্রাণ। চোখের নিচে গভীর কালো কালির দাগ, যেন তার আত্মা দীর্ঘ রাত জেগে অন্ধকারের সাক্ষী হয়েছে। তার দিকে তাকানো যাচ্ছিল না। যারা ভাইয়াকে চেনে তারা যে কেউ দেখলেই চমকে উঠবে। আমি যেন আকাশ থেকে পড়লাম। যে মুখ দেখলে সবাই মাশাল্লাহ বলতো, তার এই বিভৎস দশা। আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলাম, ভাইয়া, তোমার এই অবস্থা কেন? চেহারার এ কি হাল হয়েছে তোমার, কিভাবে? আকাশ ভাই যে উত্তরটা দিলেন তা শুনে মনে হলো আমার হৃৎপিণ্ড কেউ যেন মুচড়ে ধরেছে। তার চোখে তখন এক অদ্ভুত উন্মাদ হাসি, আর কণ্ঠে এক গভীর শূন্যতা। সাদাব, আমি যে আজ তোর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি
তার জন্য শুকরিয়া আদায় কর, বুঝলি? আমি হতবাক। তার এই কথাগুলো কেবল শব্দ ছিল না, এগুলো যেন ছিল এক বিভীষিকাময় স্বীকারোক্তি। দ্রুত বললাম, দাঁড়িয়ে আছো মানে? কিসের শুকরিয়া? কি বলছো এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। তখন আকাশ ভাইয়ের কণ্ঠস্বর আরো নিচু, আরো শীতল কণ্ঠে বললেন, সাদাব, তুই তো জানিস আমি প্রত্নতত্ত্বের ছাত্র। পড়াশোনার জন্য আমাকে অনেক গোপন, অনেক প্রাচীন জিনিসপত্র ঘাটাঘাটি করতে হয়। এমনই একটা কাজে গিয়েছিলাম, কিন্তু সেই কাজ যে আমার জীবনে এত বড় অভিশাপ নিয়ে আসবে তা জানা ছিল না। এটা আমার জীবনকে নষ্টই করে দিয়েছে। আল্লাহর রহমত এবং ইব্রাহিম হুজুরের উসিলায় আজ আমি তোর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি। অন্যথায় হয়তো আমার দেহটা পিশাচের দখলে চলে যেত। আমি নির্বাক, হাঁ হয়ে শুধু শুনলাম। কি এমন ঘটনা ঘটেছে যা আকাশ ভাইয়ের আত্মাকেও গ্রাস করে নিতে চেয়েছিল? তারপর আবার আকাশ ভাই বলছেন, আমার ইউনিভার্সিটির মাস্টার্সের শেষের দিকে ডিপার্টমেন্টের স্যার আমাদেরকে কিছু বিষয়ে অ্যাসাইনমেন্ট করতে দিলেন। অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু ছিল পুরাতন অজানা কোনো বই বা লেখা নিয়ে একটা প্রেজেন্টেশন বানাতে হবে। আমার এই পুরনো জিনিস ঘাটাঘাটি করতে ভালো লাগে, তাই চোখ বন্ধ করে একটা প্রেজেন্টেশন বানানোর কথা স্যারকে জানিয়ে দিলাম। এই কাজটি যে শেষ পর্যন্ত এত ভয়ঙ্কর হয়ে উঠবে জানা ছিল না। সেখানে আমার এক বন্ধু রাজীব, সেও একই ধরনের অ্যাসাইনমেন্ট তৈরির কাজ করছিল। আমি যতটা আগ্রহ নিয়ে শুরু করেছিলাম, কিছুদিন যেতেই কাজটা ততটাই কঠিন হয়ে উঠল। এই লাইব্রেরি থেকে সেই লাইব্রেরি খুঁজেও আমি মনের মতো কোনো লেখা বা বই খুঁজে পাচ্ছিলাম না, যেটাকে আমি আমার অ্যাসাইনমেন্টে কাজে লাগাতে পারি। আমি হতাশ হয়ে যাচ্ছিলাম। একদিন ক্যাম্পাসের মাঠে বসে এই বিষয়গুলো নিয়ে ভাবছিলাম। ঠিক তখনই পেছন থেকে রাজীব এসে আমার কাঁধে হাত দিয়ে বলল, কিরে বিজ্ঞানী, তোর অ্যাসাইনমেন্টের কি অবস্থা? মনে তো হচ্ছে সব শেষ করে আরাম করছিস। কিন্তু পরক্ষণেই আমার মুখের হতাশার অভিব্যক্তি দেখে সে বুঝে গেল। আমি বললাম, ভাই, ইউনিক কিছু খুঁজে পাচ্ছি না। আমি চাচ্ছিলাম এবার স্যারকে আলাদা একটা কিছু দেব, হচ্ছে না। তারপর সে আমাকে একটা প্রস্তাব দিল, যা আমার মনে আশার আলো এনে দিল। রাজীবের কণ্ঠস্বরে নিচু বলল, বন্ধু, আমার আম্মুর মামা, মানে আমার এক নানা ছিলেন, যিনি গত বছর মারা গেছেন। তিনি ছিলেন একজন শৌখিন মানুষ, বই পড়তে খুব ভালোবাসতেন। তার সংগ্রহে বেশ কিছু পুরনো বই, ডায়েরি, বিভিন্ন ডকুমেন্টারি এসব সংগ্রহ করা আছে। আম্মুর কাছেই শুনেছিলাম সব, যদিও আমার দেখা হয়নি নিজের চোখে। তিনি মারা যাওয়ার পর ঘরটা ওইভাবেই পড়ে আছে। তোর যেহেতু এই বিষয়ে থিসিস মানে অ্যাসাইনমেন্ট পড়েছে, তুই চাইলে আমি তোকে ওই লাইব্রেরিটা ব্যবহার করার ব্যবস্থা করে দিতে পারি। একদম খুশিতে নেচে উঠল মন। আমি অনেক আগ্রহ নিয়ে রাজীবকে সব ব্যবস্থা করতে বললাম। শহরের কোলাহল আর ব্যস্ততা রেখে আমি আর রাজীব যখন আমাদের অ্যাসাইনমেন্টের কাজ শেষ করতে সেই জায়গায় পৌঁছালাম, তখন প্রায় মধ্য দুপুর। বাড়িটা ছিল শহরের শেষ প্রান্তে, এক জীর্ণ শীর্ণ একতলা ভবন। এ যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এক ভয়ঙ্কর বাড়ি। বাড়িটা শতবর্ষের পুরনো, দেয়ালের চুন সুরকি খসে পড়ে কঙ্কাল বেরিয়ে এসেছে। রাজীব ওর নানিকে আগে থেকেই সব বলে রেখেছিল। বলেছিল আমরা আসব। আমরা যাওয়ার পর বৃদ্ধা নানি আমাদের থাকার জন্য একটা ঘর দেখিয়ে দিলেন, বেশ পুরাতন ঘর। যাই হোক, আমরা সামান্য বিশ্রাম আর দুপুরের খাবার শেষ করে চলে গেলাম সেই লাইব্রেরিতে। দরজা খুলতেই কাগজের পচা মিশ্র গন্ধ আমাদের নাকে ধাক্কা মারল। বোঝা যাচ্ছিল রাজীবের নানা মারা যাবার পর এখানে কেউ পা রাখেনি। তারপর আমরা আমাদের কাজে মন দিলাম। বইয়ের স্তূপ ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ তাকের এক কোনায় চোখ আটকে গেল আমার। কালো ময়লা কাপড়ে মোড়ানো একটা ডায়েরি। ওটাকে হাতে নিতেই
কেমন এক অদ্ভুত অনুভূতি শরীর বেয়ে নেমে গেল। কাপড়ের বাঁধন খুলতেই বিভৎস পচা মাংসের মতো একটা তীব্র দুর্গন্ধ আমার নাকে এসে লাগলো। ডায়েরির পাতাগুলো উল্টাতেই দেখলাম পাতাগুলোই ছিল পোকায় খাওয়া, কালচে ছোপ ছোপ দাগ লাগানো। লেখাগুলো কেন যেন আমার চেনা কিন্তু দুর্বোধ্য মনে হলো, যেন অজানা রহস্যময় কিছু লিপিবদ্ধ করা হয়েছে। পাতা উল্টাতে উল্টাতে এক জায়গায় এসে আমার হৃৎপিণ্ডটা থেমে যাবার জোগাড় হলো। কয়েকটি পাতা নিখুঁতভাবে বৃত্তাকারে কেটে ফেলা, এমনভাবে কাটা যেন মাঝে একটা ছোট টেনিস বল অনায়াসে রাখা যাবে, আর সেই ক্ষতের ঠিক মাঝখানে একটা কালো কুচকুচে টকটকে লাল সুতোয় বাঁধা তাবিজ রাখা। এটা দেখেই আমার ভেতরটা অদম্য কৌতূহলে নাড়া দিয়ে উঠল। যেই না আমি তাবিজটা স্পর্শ করতে হাত বাড়িয়েছি, অমনি ঘরের একটা জানালা সজোরে সশব্দে বন্ধ হয়ে গেল আর ঘরটাকে কাঁপিয়ে তুলল। ভয়ে আমার হাত থেকে ডায়েরিটা ছিটকে পড়ল মেঝেতে। শব্দ শুনে রাজীব ছুটে এসে বলল, কিসের শব্দ রে? আমি কাঁপা কাঁপা গলায় কোনো মতে বললাম, কিছু না, বাতাসের জানালা লেগে গেছে তো, তাই ভয় পেয়েছিলাম, আর এই ডায়েরিটা পড়ে গিয়েছিল। আমার বুক ধরফর করছিল, আমার কেমন যেন খুব অস্থির লাগছিল। আমি আমার বুকের ব্যথা টের পাচ্ছিলাম। হঠাৎ করেই আমার সেই অসহ্য যন্ত্রণায় সেদিনের মতো কাজ ফেলে আমি বাড়ি ফিরে এলাম। কিন্তু সেই রাতে আমার ঘুম হলো না। ডায়েরি আর ওই তাবিজটা আমাকে এক অজানা আকর্ষণে টানছিল। আমার সমস্ত সত্তা যেন ওই জিনিসটার কাছে বাঁধা পড়ে গিয়েছিল। তাই স্থির করলাম ডায়েরিটা আমি পড়ে দেখব। মাঝরাতে যখন চারিদিক নিঃশব্দ, আমি চোরের মতো পা ফেলে লাইব্রেরিতে ঢুকলাম। আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ডায়েরিটা নিয়ে নিজের ঘরে ফিরে এসে দরজা বন্ধ করলাম। আমি যখন কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম, মনে হলো ঘরের ভেতরেই যেন এক প্রলয় কাণ্ড শুরু হয়েছে। বাতাসে সব এলোমেলো হয়ে যাচ্ছিল, ঘরের দরজা জানালা যেন কাঁপছিল। ভয়ে আমার অবশ হাত থেকে ডায়েরিটা ছিটকে পড়ে গেল, আর তাবিজটা সশব্দে ডায়েরির ভেতর থেকে মেঝেতে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে আমি অনুভব করলাম একটা অদৃশ্য বরফ শীতল হাত আমার গলা চেপে ধরেছে। কিছু বুঝে ওঠার আগেই এক ভয়ঙ্কর অদৃশ্য শক্তি আমাকে শূন্যে তুলে হিংস্র আক্রোশে ছুঁড়ে ফেলল ঘরের অন্য প্রান্তে। আমার মাথা দেয়ালে সজোরে ধাক্কা খেল, আর আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, আমি নিজেকে আবিষ্কার করলাম বিছানায়। ভোরের আলো সবে ফুটেছে, আমার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, আর পাশে বসে আছে রাজীব ও তার ফ্যাকাশে মুখের নানি। আমার আর কিছুই মনে ছিল না, শুধু জিজ্ঞাসা করলাম, আমি এখানে এভাবে কেন? তখনই রাজীব বলল, কাল রাতে তোর চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে দেখি তুই খাটের পাশে দেয়ালের দিকে মেঝেতে পড়ে আছিস। আমি নানিকে ডেকে তোকে খাটে তুলে শুইয়ে দিলাম, কিন্তু তোর জ্ঞান ফিরছিল না। আমি আর নানি মাথায় পানি দিতে তোর জ্ঞান ফিরল। কি হয়েছিল কাল রাতে? তুই ওইভাবে পড়েছিলি কেন? আমি রাজীবকে সব ঘটনা খুলে বললাম। আমার কথা শুনে রাজীব যেন ঘাবড়ে গেল, আবার ভয়ও পেল। তারপর আমার অবস্থা দেখে রাজীব সেদিনই আমাকে নিয়ে বাড়ির পথে রওনা দিল। বাড়িতে ফেরার পর আমার দিনকাল যেন একরকম ওলট পালট হয়ে গেল। শরীর আর মনে ভর করল এক অদ্ভুত অসাড়তা, যেন নিজের উপরে নিজের কোনো নিয়ন্ত্রণ নেই। দিনগুলো কাটছিল ঘোরের মধ্যে। খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা ছিল না। রাতের পর রাত চোখের পাতা এক করতে পারতাম না, ছটফট করতাম। আবার যেদিন ঘুমাতাম সেদিন আর দিন রাতের হুঁশ থাকতো না। একটানা ঘুমিয়ে কাটিয়ে দিতাম প্রায় পুরো একটা দিন। আমু প্রায়ই বলতো আমি নাকি গভীর রাতে ঘুমের ঘোরে একা একা সারা বাড়ি হেঁটে বেড়াতাম। আবার কখনো বিড়বিড় করে এমন দুর্বোধ্য ভাষায় সব কথা বলতাম যা পরিবারের কারো পক্ষেই বোঝা সম্ভব ছিল না।
আমার পুরোপুরি ভালো হওয়ার পর আম্মুর কাছে আমার সাথে ঘটে যাওয়া এমন অনেক ঘটনা শুনেছি যা আমার কিছুই মনে নেই। সেরকমই একটা ঘটনা তোকে বলছি, শোন। আম্মু বলল, একদিন গভীর রাতে আমি বাথরুমে যাব বলে ঘর থেকে বেরিয়েছি। তোর ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ থমকে দাঁড়ালাম। ঘরের ভেতর থেকে চাপা ফিসফিসানির শব্দ আসছে, যেন কয়েকজন মিলে খুব নিচু গলায় কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছে। কৌতূহল আর অজানা আশঙ্কায় আমি তোর ঘরের দরজায় উঁকি দিলাম। যা দেখলাম সেই দৃশ্য মনে পড়লে আজও আমার শরীর ভয়ে হিম হয়ে আসে। দেখলাম একটা অনেক লম্বা কুঁচকুঁচে ছায়ামূর্তি তোর বিছানার উপরে ঝুঁকে আছে, ঠিক তোর মুখের কাছে। মূর্তিটার কোনো মাথা বা মুখ কিচ্ছু বোঝা যাচ্ছিল না, কেবল সারা শরীর জুড়ে বসানো ছিল অগণিত রক্তাক্ত লাল চোখ, যেগুলো অন্ধকারের মধ্যে উজ্জ্বল জল করছিল। পায়ের দিকটা সাপের লেজের মতো লম্বা, মনে হচ্ছে লেজ দুলিয়ে সাঁতার কাটছে। তখন খুবই বাজে একটা আষ্টে গন্ধে আমার বমি পাচ্ছিল। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি ভয়ে চিৎকার করে তোর আব্বুকে ডাকি। তোর আব্বু ছুটে এসে দেখে আমি থরথর করে কাঁপছি আর তোর ঘরের দিকে ইশারা করছি। এরপর আমরা দুজন মিলে তোর কাছে ছুটে গিয়ে দেখি তুই গভীর ঘুমে অচেতন, আর তোর সারা শরীর ঘামে ভেজা। ভ্যাপসা আষ্টে গন্ধে তোর রুমটা ভরে গেছে। এই ঘটনার ঠিক একদিন পরেই ঘটেছিল আর এক ভয়ঙ্কর ঘটনা। সেদিন নাকি আমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, এটাও আম্মুর মুখ থেকে শোনা। আমার এই সমস্যার জন্য ডাক্তার ও আশেপাশের হুজুর দেখানো হয়েছিল, কিন্তু কেউ কোনো সমাধান দিতে পারেনি। তাই আম্মু ছোট চাচ্চুর বাসায় গিয়েছিলেন কথা বলার জন্য। আম্মু বলছেন, ওই ঘটনার পরদিন বিকেলবেলা আমি তোর ছোট চাচার বাড়িতে গিয়েছিলাম তোর এই সমস্যা নিয়ে কিছু কথা বলার জন্য, তার খোঁজে যদি ভালো কোনো হুজুর থাকে। ফিরতে ফিরতে মাগরিবের আজান পড়ে গেল। আমি তাড়াহুড়ো করে নামাজটা সেরেই তোকে ডাকতে তোর ঘরে গেলাম। গিয়ে দেখি তুই ঘরে নেই। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও তোর কোনো চিহ্ন পেলাম না। ভয়ে আমার আত্মা শুকিয়ে কাঠ। আমি প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থায় ছটফট করতে করতে তোকে ডেকে যাচ্ছি। তোর আব্বু লাইট হাতে নিয়ে তোকে খুঁজতে বাইরে ছুটে গেল। গ্রামের মেঠো পথ, জঙ্গল, পুকুর সব জায়গায় খুঁজেও তোকে না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে এলো। আমি তখন কেবল জায়নামাজে বসে কাঁদছি আর আল্লাহর কাছে দোয়া করছি। একটা পুরো রাত কেটে গেল, তোর কোনো খোঁজ মিলল না। ফজরের আজানের পর তোর ছোট চাচা হাঁপাতে হাঁপাতে আমাদের বাড়ি এসে খবর দিল সে তোকে আমাদের পুকুর পাড়ের বিশাল তেঁতুল গাছটার সবচেয়ে উঁচু ডালে নিশ্চিন্তে শুয়ে থাকতে দেখেছে। এরপর সবাই মিলে তোকে সেখান থেকে নামিয়ে নিয়ে আসে। বিশ্বাস কর, এই ঘটনাগুলোর কিছুই আমার মনে নেই। এরপর আম্মু আব্বু অনেক খোঁজাখুঁজি করে ইব্রাহিম নামের একজন আলেমকে নিয়ে আসেন। হুজুর ইব্রাহিম ছিলেন অত্যন্ত ধার্মিক এবং পরহেজগার একজন ব্যক্তি। তিনি রুকাইয়া করতেন এবং তাঁর উসিলায় অনেকে আরোগ্য লাভ করেছেন। আমাদের বাড়িতে পা রাখার সাথে সাথেই তিনি থমথমে পরিবেশটা আঁচ করে ফেললেন। হুজুর আমার ঘরে প্রবেশ করে কিছুক্ষণ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখলেন। তারপর ঘরের বাকি সবাইকে বাইরে যেতে বলে আমার সামনে বসে বিড়বিড় করে কি যেন পড়তে লাগলেন। বেশ কয়েক মিনিট পর তিনি ঘর থেকে বেরিয়ে আমার আব্বু আম্মুকে বললেন, আপনার ছেলেকে কয়েকটা বদ জিন কুনজর দিয়েছে। এদের মধ্যে একটি জিন অত্যন্ত শক্তিশালী এবং পুরনো। এই জিনকে হটানো সহজ হবে না, তবে আমি আমার শেষ চেষ্টা করে দেখতে পারি। শতভাগ কাজ হবে কিনা বলতে পারছি না, আল্লাহর কাছে দোয়া করেন। যদিও তিনি প্রথমে কাজ করতে রাজি ছিলেন না, সবার অনুরোধে তারপর রাজি হলেন এবং প্রয়োজনীয় কিছু জিনিসপত্র জোগাড় করার জন্য দ্রুত কাজ করতে বললেন। এরপর সব ব্যবস্থা হয়ে গেলে হুজুর চিকিৎসার জন্য বসলেন। আমাকে ঘরের মাঝখানে একটা গোল গণ্ডি এঁকে তার ভেতরে বসানো হলো। পরিবারের সদস্য ছাড়া বাকি সবাইকে ঘর থেকে বাইরে থাকার নির্দেশ দিলেন। হুজুর বললেন, এখানে যাই হয়ে যাক ভয় পাবেন না,
আর আমি যে সূরার কথা বলেছি সেগুলো পাঠ করতে থাকবেন, কোনো মতেই আয়াত পড়া বাদ দেওয়া যাবে না। হুজুর যখন রুকাইয়ার আয়াত এবং বিশেষ কিছু দোয়া পড়তে শুরু করলেন, আমার ভেতর অদ্ভুত পরিবর্তন শুরু হলো। আমার আর কিছু মনে নেই, বাকিটা আম্মুর মুখেই শোনা। আম্মু বলছেন, হুজুরের তেলাওয়াতের জোর বাড়ার সাথে সাথেই তুই এক বিকট চিৎকার করে উঠে শক্ত হয়ে বসে পড়লি। তোর কণ্ঠস্বর পুরোপুরি বদলে গিয়েছিল। জিন হাজির হয়েছিল তোর শরীরে। হুজুর তখন জিনকে তোর শরীরের উপরে ভর করার কারণ জিজ্ঞেস করলেন। তুই এক ভাঙা কিন্তু গম্ভীর পুরুষালী গলায় হেসে উঠেছিলি। সেই হাসি শুনে ঘরের সবার রক্ত জমে গিয়েছিল। তারপর সেই কণ্ঠে জিনটি এক বিভৎস হাসি হেসে বলল, এই ছেলে আমার সাথে চরম বেয়াদবি করেছে। ও আমাকে ডায়েরির ভেতর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমাকে যখন বন্দি করা হয়েছিল তখন এই ডায়েরির মালিক আমাকে শর্ত দিয়েছিল যে এই ডায়েরি যে ধরবে আর পড়বে সেই আমাদের গোলাম হবে। এই ছেলেকে আমার সেই শর্তে কাজ করতে হবে। আমি আমার গোলাম বানিয়ে এই ছেলেকে সঙ্গে নিয়ে যাব। আমাকে কেউ থামাতে পারবে না, তুইও পারবি না। তারপর হঠাৎ করে সব নিস্তব্ধ হয়ে গেল, আর তুই মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেলি। এই বলে আম্মু তার কথা শেষ করলেন। আমার জ্ঞান ফিরলে আমাকে দেখে হুজুর আম্মুকে বললেন, এ খুবই বদজিন, সে মৃত্যুর শৃঙ্খলে বন্দী। এটিকে মুক্ত করতে হবে, নইলে আকাশকে বাঁচানো যাবে না। আমি আমার জিনকে পাঠিয়ে কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায় তার একটা উপায় খুঁজে বের করে 2 দিন পর আবার আসব। তারপর আব্বুকে আগামীকাল আসরের পর একবার দেখা করতে বলে সেদিনের মতো তিনি বিদায় নিলেন। পরের দিন আব্বু গেলে হুজুর সব কারণ বলেছিলেন। তার কথাগুলো ছিল এরকম, ভাই, আপনার ছেলেকে খুবই বদ একটা জিন আসর করেছে। এরা মানুষের রক্ত খেতে ভালোবাসে। সে আপনার ছেলের শরীরের রক্ত খেয়ে শেষ করে দিচ্ছে। আপনি খেয়াল করে দেখেছেন হয়তো আপনার ছেলে দিন দিন শুকিয়ে যাচ্ছে। আমার আব্বু জিজ্ঞাসা করলেন, উপায় কি? আমার ছেলেকে কি বাঁচানো যাবে না? আব্বু এক সময় কেঁদে ফেললেন। তখন হুজুর বললেন, আমি কাল আবার জিন হাজির করব। তারপর আব্বু বাসায় চলে আসেন। পরদিন পূর্ব নির্ধারিত সময়ে হুজুর চলে এলেন। পুরো বাড়ির আবহাওয়া তখন থেকেই যেন থমথম করছিল। হুজুর তার প্রস্তুতি শেষে সূরা ও বিশেষ আয়াত পাঠ শুরু করতেই ঘরের ভেতরের বাতাস ভারী হয়ে উঠল। আর একটু পরেই শুরু হলো সেই ভয়ঙ্কর খেলা। বাইরে যেন প্রচণ্ড এক ঘূর্ণিঝড় শুরু হয়েছে। জানালা দরজা যেন ঠাস ঠাস করে কেঁপে উঠছে। যদিও একটু আগেও বাইরের আবহাওয়া ছিল একদম শান্ত। আম্মু এবং বাকিরা ভয়ে সিঁটিয়ে গেলেন, কিন্তু হুজুরের নির্দেশ মতো তারাও নিজেদের মতো করে সূরা পাঠ চালিয়ে যাচ্ছিলেন। এর পরের দৃশ্য আরো বিভীষিকাময়। হঠাৎ মনে হলো মাথার উপরে টিনের চালে যেন একদল অদৃশ্য ভারী পায়ের মানুষ উন্মত্তের মতো দৌড়াদৌড়ি শুরু করেছে। ঘরের ভেতর সেই শব্দের প্রতিধ্বনি যেন শির দাঁড়াবে ঠান্ডা স্রোতে নামিয়ে দিল। মুহূর্তের মধ্যেই আমার শরীর হিংস্রভাবে কাঁপতে শুরু করলো। আমার কণ্ঠস্বর ডুবে গিয়ে এক পুরুষালী কুৎসিত এবং বীভৎস হাসি ও আওয়াজে পরিণত হলো। সেই হাসি যেন শয়তানের উল্লাস। আমার আর কিছু মনে নেই। আম্মু বলেছিলেন, জিন হাজির হওয়ার পর কঠোর কণ্ঠে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, তুই কি চাস? উত্তরে ভেসে আসলো সেই ঠান্ডা শীতল আর ভয়ানক হাসি, ওর রূহ চাই, ওকে মেরে ফেলবো, গোলাম হয়ে থাকবে ও সারা জীবন, ছাড়বো না। হুজুর বললেন, না, ও ভুল করে ডায়েরিটা নিয়ে তোকে বিরক্ত করে ফেলেছে, কিন্তু এখন তুই থাকতে পারবি না, ওকে ছেড়ে দিতে হবে। জিনটা রাজি হচ্ছিল না। হুজুর তার কথায় অটল রইলেন। শুরু হলো জিনটির সাথে দীর্ঘ ভয়ঙ্কর দর কষাকষি। জিনটি শরীরকে মাধ্যম করে বিকৃত অঙ্গভঙ্গি করতে লাগলো আমার শরীরকে, এবং শেষ অত্যাচারটুকু সে তখন করে নিচ্ছিল। ঘরের ভেতরে ভ্যাপসা গন্ধ যেন বেড়ে যাচ্ছিল। প্রতিটা শ্বাস প্রশ্বাস যেন মৃত্যুর মতো মনে হচ্ছিল। অবশেষে বহু বিতর্কের পর সেই বিভৎস শক্তি আমাকে মুক্তি দিতে রাজি হলো।
তবে জানালো কিছু অশুভ শর্ত তাকে দিতে হবে। 3টি কুচকুচে কালো পাঁঠা ছাগল, 3টি কালো মোরগ আর লাল কাপড়ে মোড়ানো 3টি কালো কবুতর। এইসব জিনিস এক নির্দিষ্ট স্থানে রেখে আসতে হবে যেন জিনটি বলি দিতে পারে পরে। আর সব থেকে বড় কাজটা করতে হবে, সেটা হলো সেই অভিশাপের ডায়েরিটি ধ্বংস করা। তাহলে জিনটি সেই বাঁধন থেকে মুক্তি পাবে। শর্ত দেওয়ার পরেই আমার শরীর শেষবারের মতো প্রচণ্ডভাবে কেঁপে উঠল, আর সাথে সাথেই আমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। জ্ঞান ফেরার পর হুজুর আমাকে সেই লাইব্রেরিতে নিয়ে গেলেন। সেই অভিশাপের ডায়েরিটি উদ্ধার করে সবার সামনে আগুনে পুড়িয়ে ফেললেন। আগুনের শিখা যেন জিনটির শেষ ক্ষমতার মতো উগ্রভাবে জ্বলে উঠল, আর জিনটি মুক্ত হয়ে চলে গেল। এরপর আব্বু সেই জিনের চাওয়া ভয়ঙ্কর উপাচারগুলো নির্দিষ্ট স্থানে রেখে আসেন। সেই রাতের পর থেকে সেই ভয়াবহ বিভীষিকা চিরতরে জীবন থেকে বিদায় নিল। আমি আর কখনো সমস্যায় পড়িনি। এই ছিল আকাশ ভাইয়ের জীবনে ঘটে যাওয়া এক লোমহর্ষক ঘটনা। ধন্যবাদ প্রিয় রাসেল ভাই ও শ্রোতা বন্ধুদের এতটা ধৈর্য নিয়ে ঘটনাটি পড়ে শোনানোর জন্য। এই ঘটনাটি সিলেক্টেড হলে দয়া করে জানাবেন, তাহলে আমি পরবর্তীতে ঘটনা লিখতে উৎসাহ পাব। না হলে সেটাও জানাবেন। আমার জন্য দোয়া করবেন। ভূত.com-এর প্রাণ আমাদের সবার প্রিয় রাসেল ভাই, ভূত.com-এর টিম মেম্বারদের জন্য দোয়া, শ্রদ্ধা ও ভালোবাসা। আমি সজীব শাহরিয়ার আজ বিদায় নিচ্ছি। আবার হাজির হব অন্য কোনো ঘটনা নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে তাও আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Bhoot.com presents Achinpur, haunted by Airtel. হারিয়ে যাই ভয়ের রাজ্যে, অচিনপুরে বন্ধুর সাথে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আজকে আরও একটা ঘটনা শোনাবো। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, কারণ আপনি সবসময় ভালো থাকেন এবং ভালোর দলে। আমি ইকবাল কবির। আমার বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার ভবানীপুর গ্রামে। আমি আপনার শোয়ের একজন পুরনো শ্রোতা। ভূতফমের শুরু থেকে শুনি আপনাকে, কিন্তু কোনোদিন ঘটনা পাঠাইনি। আমি বর্তমানে একটি গ্রুপে হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। কাজের ব্যস্ততায় রেকর্ড করে পাঠাতে চেয়েছিলাম, কিন্তু আপনার কণ্ঠেই ঘটনা বেশি ভয়ঙ্কর সুন্দর লাগে, তাই লিখে পাঠালাম। ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। সেই সাথে গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত। আমাদের বাড়ির একটু বর্ণনা দিয়ে নিই। আমাদের বাড়ির পাশে একটি বিল রয়েছে। সেখানে শুকনো মৌসুমে ধান চাষ হয় এবং বর্ষা মৌসুমে পানিতে ডুবে থাকে। আমার বাবা চাচারা 5 ভাই 2 বোন। ঘটনাটি ঘটে আমার দাদির ছোট ভাইয়ের সাথে। তার নাম আব্দুর রহমান। আমরা তাকে নানা ভাই বলেই ডাকতাম। আমার দাদির বাবার বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি গ্রাম, এবং ওই সময়ে আমাদের সাংসারিক প্রয়োজনীয় জিনিসপত্র নির্দিষ্ট হাটের দিন ছাড়া পাওয়া যেত না। আমার আব্দুর রহমান নানা তখন হাট করতেন সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে। আমাদের গ্রাম থেকে যমুনা নদী পার হলেই সেই হাট। নদীপথে যেতেন সেখানে, এবং অনেক পথ পায়ে হেঁটেও হাঁটতে হতো। যাই হোক, ঘটনায় যাই। ঘটনাটি ঘটে 1970 দশকে। তখন আমার বাবা খুবই ছোট। আমার দাদি সেদিন আমার বাবাকে সাথে নিয়ে তার বাবার বাড়ি যায়, অর্থাৎ আমার বাবার নানার বাড়ি। এদিকে আমার দাদা বলে দিয়েছেন, কাল সকাল সকাল চলে এসো, ধান সেদ্ধ করতে হবে কিন্তু। দাদি হ্যাঁ বলে চলে যায়। মামার বাড়ি গিয়ে বাবা সবার সাথে খেলাধুলা করছে।
সন্ধে হলে তার মামা আব্দুর রহমানের কাছে ভূতের গল্প শুনবে বলে বায়না ধরে। তিনি অগত্যা রাজি হন এবং রাতের খাবার শেষ করে গল্প শুরু করেন। বলছেন আব্দুর রহমান। শোন তাহলে, এটা কোনো গল্প না, আমার সাথে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা। তোর নানা আমাকে সেদিন হাটে পাঠিয়েছিল একটা মাছ ধরা জাল কিনতে। এনায়েতপুরের হাটে জালগুলো খুব ভালো বলে। তো আমি সকালবেলায় বের হই। বাড়ি থেকে তো স্থলচর পর্যন্ত হেঁটেই যেতে হলো, সেখান থেকে নৌকায়। হাটে গিয়ে জালও কিনলাম। জাল কিনে হাট থেকে বের হয়ে নদীর কাছে আসতে আসতে আসরের আজান দিয়ে দিল। নৌকায় উঠলাম, নৌকা ছাড়ল। আবহাওয়াও সুন্দর, আকাশ পরিষ্কার। নৌকায় আসতে আসতে বেশ কয়েকজনের সাথে পরিচয়ও হলো। এ কথা সে কথা বলতে বলতে নৌকা ঘাটে এসে পৌঁছালো। স্থলচর ঘাটে এসে পৌঁছাতে মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে গেছে। নৌকা থেকে নেমে সবাই হাঁটা দিলাম যে যার গন্তব্যের দিকে। সকলের বাড়ি এক এলাকায় হওয়ায় মাইল 2-3 আসার পর প্রায় সকলেই চলে গেল যার যার বাড়িতে। সব শেষে একজন ব্যক্তি ছিল আমার সাথে। তার বাড়ির কাছে আসলে সে বলল, ভাই, রাতটা আমার বাড়ি থেকে যান, সকালে যেন। বলে রাখা ভালো, সেখানে একটা কথা আছে, সেখান থেকে সেই নানার বাড়ি আসতে আমাদের ধলেশ্বরী নদী পড়বে। যদিও তখন নদীতে পানি ছিল না, মাঝে মাঝে একটু পানি হতো এবং নদীতে বোরো ধান লাগানো হয়েছিল। না না ভাই, আমি চলে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। লোকটি অনেক জোরাজুরি করলো থাকতে এবং আমাকে বলল নদীতে রাতের বেলা নানা ধরনের বিপদ হতে পারে। আমি তার কথায় পাত্তা না দিয়ে তাকে বিদায় দিয়ে চলে আসি এবং সেই সিদ্ধান্তটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তখন আমি একা, অন্ধকার রাত, বাতাসের সাঁই সাঁই শব্দ, নদীতে লাগানো বোরো ধানের পাতায় বাতাস লেগে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে। তখন রাত 10টার মতো বেজে গেছে। আমি হাঁটছি খুব দ্রুত। কিছুক্ষণ হাঁটার পর দেখলাম একটা সাদা ঘোড়া বোরো ধান খাচ্ছে। আমি মনে মনে বললাম, এত কষ্ট করে মানুষ ধান লাগিয়েছে, আর কোন ব্যাককেলেই ঘোড়া ছেড়ে রেখেছে এখানে, আরেকজনের ক্ষতি করছে। তখন আমার মনের ভয়, ডর কিচ্ছু ছিল না। যাই হোক, কিছুক্ষণ পর দেখি আরো 2টি ঘোড়া একইভাবে ধান খাচ্ছে। আমার খুব রাগ হলো ঘোড়াগুলোর ওপর, কিন্তু কি করব, আমি একা। রাতের বেলায় যদি ধান বাঁধার উপকার করতে যাই, আমার অনেক রাত হয়ে যাবে। আমি আবার হাঁটা দিলাম। সামনে এসে দেখি আরো কতগুলো ঘোড়া একইভাবে ধান খাচ্ছে এবং ঘোড়াগুলোর দূরত্ব আগের ঘোড়াগুলোর দূরত্বের চেয়ে অনেক কম আমার থেকে। ঘোড়াগুলো একটু কাছাকাছি হওয়ায় আমি লক্ষ্য করলাম ঘোড়াগুলো ধান খাচ্ছে, কিন্তু তাতে ধানের কোনো ক্ষতি হচ্ছে না। অর্থাৎ দেখা যাচ্ছে ধান খাচ্ছে ঠিকই, কিন্তু নষ্ট হচ্ছে না। তখন আমার মনে সন্দেহ হলো যে এটা স্বাভাবিক কিছু না, আমার সাথে হয়তো খারাপ কিছু ঘটতে চলেছে। আমি সাথে সাথে বিড়ি ধরালাম এবং জোরে জোরে হাঁটা দিলাম। আমি জানতাম আগুন দেখে এসব জিনিস ভয় পায়, কিন্তু আমি বিড়ি ধরানোতে ঘোড়াগুলোর কোনো পরিবর্তন হলো না। আমি হাঁটতে থাকলাম এবং ভয়ে ভয়ে একটু পেছনে তাকিয়ে দেখলাম ঘোড়াগুলো আমার পেছন পেছন আসছে। তখন আমি সত্যি সত্যি অনেক ভয় পেয়ে গেলাম। আমার হাঁটার গতি আরো বাড়িয়ে দিলাম এবং লক্ষ্য করলাম ঘোড়াগুলো হাঁটার গতি বাড়িয়ে দিয়েছে। তখন আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। মনে হলো আজই হয়তো আমার শেষ দিন। কেন যে লোকটির কথা শুনে তার বাড়িতে রাত কাটালাম না, এখন আর ভেবে কি হবে। আমার চারিদিকে নদীর তলায় মাঝে মাঝে ছোপ ছোপ পানি এবং কিছু কিছু জায়গায় গভীর পানি। এখান থেকে সামনের গ্রামটাও বেশ খানিকটা দূরে। আমি যদি দৌড়ও দেই তবুও 10-15 মিনিট লাগবে, সেটা সম্ভব না। আজ আমার মৃত্যু নিশ্চিত। কিন্তু জীবনের মায়ায় জ্ঞান শূন্য হয়ে দৌড় দিলাম এবং ঘোড়াগুলোও আমার সমান গতিতে আমার পেছন পেছন দৌড়ে আসতে লাগলো। আমি প্রাণপণে ছুটছি আর ঘোড়াগুলো আমার প্রাণ নেয়ার জন্য ছুটছে। আমার মনে যা আসছিল তাই পড়তে লাগলাম আর দৌড়াতে লাগলাম, কিন্তু আমি খেয়াল করলাম ঘোড়ার গতি আর আমার গতি সমান। বাস্তবে এটা সম্ভব নয়। মানুষের থেকে ঘোড়া কয়েক গুণ জোরে দৌড়াতে পারে। মৃত্যুকে সামনে দেখতে পাচ্ছিলাম আমি। সব থেকে ভয়ের ব্যাপার হলো ঘোড়াগুলো আমার দিকে তাকিয়ে তাকিয়ে দৌড়াচ্ছিল। কয়েক মিনিট পর আমার সামনে একটু আলোর ঝলকানি দেখতে পেলাম। বাঁচার আকুতি নিয়ে আরো জোরে দৌড় দিলাম আলোকে লক্ষ্য করে, এবং আলোর কাছে গিয়ে দেখলাম সেটি একটি নৌকার কুপির আলো। নৌকাটি বেদেদের।
নৌকার কাছে গিয়ে আমি চিৎকার করে সাহায্য চাই এবং নৌকা থেকে এক লোক বেরিয়ে আসে, আমাকে নৌকায় ওঠায়। আমাকে নৌকায় উঠানোর সাথে সাথে ঘোড়াগুলো নৌকার কাছে এসে দাঁড়ায়। তাদের চোখগুলো ছিল আগুনের মতো জ্বলজ্বলে, মুখে একটা রাগান্বিত ভাব। এবং সব থেকে আশ্চর্য আর ভয়ঙ্কর ঘটনা ঘটে তখন। ঘোড়াগুলোর ভেতর থেকে মানুষের মতো কণ্ঠস্বর ভেসে আসে। তারা বলে পাড়ে নামিয়ে দিতে। লোকটি রাজি হয় না। যাই হোক, এক সময় বাক বিতণ্ডার পরে ঘোড়াগুলো সেখান থেকে চলে যায়। আমি সে রাতে ওই নৌকাতেই ছিলাম এবং পরদিন সকালে আমি বাড়িতে ফিরে আসি। এই বলে নানা তার ঘটনা শেষ করেন। ভাই, এটি একটি সত্য ঘটনা। এই ঘটনাটি যে স্থানের, সেটি একটি নদীর চর। ওই চরে ঘটে যাওয়া এবং আমার জানা আরো অনেক ভয়ঙ্কর এবং সত্য ঘটনা আছে, পরবর্তীতে লিখে পাঠাবো। ভালো থাকবেন। ভূত.com দীর্ঘজীবী হোক। ওকে, ঘটনাটি আপনারা শুনলেন এবং ঘটনা সম্পর্কে যে কোনো মতামত আপনারা কমেন্ট সেকশনে লিখতেও পারেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। Bhoot.com presents Achinpur, haunted by Airtel. হারিয়ে যাই ভয়ের রাজ্যে, অচিনপুরে বন্ধুর সাথে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। আপনারা সবাই জানেন যে অচিনপুর আমরা সেই ঘটনাগুলোই প্রচার করি যে ঘটনাগুলো আপনার বন্ধু আপনার সাথে শেয়ার করেছে বা আপনারা একসাথে এক্সপেরিয়েন্স করেছেন। সেই রকম একটা ঘটনা শোনাবো। চলুন, হারিয়ে যাই ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি সিফাত আলম আপনাদের সাথে নতুন একটি ঘটনা শেয়ার করার জন্য হাজির হয়েছি। আজকের ঘটনাটি আমার বন্ধুর বাবার এক আত্মীয়ের সাথে ঘটে। আপনারা সবাই জানেন সিফাত আলম এবং সাবিত আলম তারা রেগুলার আমাদের জন্য ঘটনা কালেক্ট করে পাঠান, কিন্তু আজকের এই ঘটনাটি তার নিজের, অর্থাৎ তিনিই শুনেছেন তার বন্ধুর কাছ থেকে। চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের ঘটনায়। ঘটনার ভেতরের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বলছেন আমার বন্ধুর বাবা। আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা। ঢাকার এক অখ্যাত এলাকায় আমার এক আত্মীয়া বাস করতেন। সম্পর্কে তিনি আমার চাচি হতেন। তিনি বেশ গরিব ঘরের একজন মহিলা ছিলেন। তার স্বামীও মারা গিয়েছিলেন ঘটনার কয়েক বছর আগেই, আর 3 ছেলে 5 মেয়ে ছিল তার। এত বড় একটা সংসারের ভরণ পোষণ চালানোটা সত্যিই খুব কঠিন একটা কাজ ছিল তার জন্য। চাচি বেশি লেখাপড়া জানতেন না। তিনি শুধু এতটুকুই পড়েছিলেন যার মাধ্যমে শুধুমাত্র খবরের কাগজ আর বিভিন্ন বইপত্র পড়তে ও বুঝতে পারতেন। কিন্তু তার পড়ার ভীষণ শখ ছিল। কোনো বই, পত্রিকা বা ম্যাগাজিন হাতে পেলেই তিনি তৎক্ষণাৎ তা পড়ায় মগ্ন হয়ে যেতেন। বাচ্চাদের পেট চালানোর জন্য তিনি দিনে সেলাইয়ের কাজ করতেন, সন্ধ্যায় বাচ্চাদের কোরআন পড়াতেন, আর রাতভর পুরনো সব বই ও পত্রিকা পড়তেন। বই আর পত্রিকা পড়ার এই শখ যখন পাগলামির পর্যায়ে চলে গেল, তখন কেউ একজন তাকে পরামর্শ দিল, আপনি যে এখান ওখান থেকে বইপত্র চেয়ে আনেন বা পুরনো কাগজপত্র সব কাগজওয়ালাদের কাছ থেকে কেনেন, তার চেয়ে বরং কিছু টাকা জমিয়ে যদি একটা ঠেলা গাড়ি করে পুরনো বই কিনে আনেন আর ঘরের একটা কামরায় একটা লাইব্রেরি বানিয়ে ফেলেন, তাহলে শুধু যে আপনার বই পড়ার শখই মিটবে তাই নয়, আপনার কিছু আর্থিক উপার্জনও হবে। অনেকেই লাইব্রেরিতে এসে বই পড়তে পারবে। কথাটা চাচির মাথায় ভালোভাবেই ঢুকলো। অনেকে তো সহানুভূতির বশেই নিজেদের বাড়ি থেকে পুরনো বইপত্র, ম্যাগাজিন তাকে দিয়ে দিলেন। আশেপাশের সচ্ছল লোকেরা পুরনো কাগজপত্রের সাথে বই বিক্রি না করে
চাচিকে দিতে শুরু করলেন। চাচি নিজেও পুরনো ঠেলাগাড়ি থেকে ডজন ডজন বই কিনে আনলেন এবং খুব তাড়াতাড়ি তিনি বেশ ভালো একটা লাইব্রেরি তৈরি করে ফেললেন। তার লাইব্রেরি থেকে অনেক ছেলে মেয়ে ভাড়ায় বই নিয়ে যেত। এভাবে খুব দ্রুতই চাচির একটা স্থায়ী আয়ের ব্যবস্থা হয়ে গেল। এখন শুধু চাচির নিজের পড়ার জন্যই যে বই জুটত তাই নয়, সংসারের চুলোও ঠিকঠাক জ্বলতে শুরু করলো। ধীরে ধীরে চাচি তার অন্য সব কাজ ছেড়ে দিলেন আর দিন রাত শুধু বই পড়তে লাগলেন। তার এই শখ এতদূর বাড়ল যে তার বাচ্চারা অতিষ্ঠ হয়ে উঠল। বেচারি মেয়েরাও ঘর সামলাতো, আবার বাইরে খাটুনিও করত, আর চাচিকে প্রায়ই দেখা যেত সারা দিন লাইব্রেরিতে বসে বুঁদ হয়ে আছেন। পড়ার পাশাপাশি বইয়ের পুরনো বাজার খুঁজে খুঁজে অতি পুরনো বই নিয়ে আসাও তার একটা সাংঘাতিক নেশা হয়ে দাঁড়িয়েছিল। এভাবেই এক সময় তিনি লাইব্রেরি চালানো বন্ধ করে দিলেন আর একটা ছোট্ট ঘরে নিজেকে আটকে রেখে দিলেন দিনরাত পুরনো বইয়ের স্তূপের মধ্যে। লাইব্রেরি থেকে আয় রোজগার হতো। চাচিকে এভাবে ঘরে আটকে থাকতে দেখে তার ছেলে এই দায়িত্বটা কাঁধে তুলে নিল আর কোনো মতে দিন কাটাতে লাগলো। কয়েক মাস পরেই অবশ্য চাচির দিনরাত বই পড়া বন্ধ হয়ে গেল। আমি যেহেতু তার বড় ছেলে আহমেদের সমবয়সী ছিলাম, তাই ভাই ছাড়াও সে আমার খুব ভালো বন্ধু ছিল। আমরা প্রতিদিন ওদের বাড়িতে যাওয়া আসা করতাম। তাছাড়া তার এক মেয়ের সাথে আমার সম্পর্কও ছিল। আমার মা তাকে খুব বেশি পছন্দ করতেন। চাচির সব কয়টি মেয়েই খুব লক্ষ্মী আর সহজ সরল ছিল। সবাই ওদের খুব প্রশংসা করত। আমার মা ওই সময়ই তার 3 মেয়ের জন্য পরপর কয়েকটি ভালো সম্ভ্রান্ত পরিবারে খুব সাদামাটাভাবে বিয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন। এখন শুধু 2 মেয়ে বাকি, যাদের মধ্যে একজনের সাথে আমার সম্পর্ক। চাচি আবার ঘরের কাজকর্মে মন দিয়েছিলেন। তবে হ্যাঁ, রাতে তিনি তার ছোট্ট ঘরটা বন্ধ করে বই পড়তেন। আমার মায়ের ধারণা ছিল তিনি হয়তো মেয়েদের এই বোঝার কারণে অবচেতন মনে বড্ড চাপে ছিলেন, তাই হয়তো সমস্যা থেকে পালানোর জন্যই বইয়ের মধ্যে আশ্রয় খুঁজতেন। এখন যেহেতু তিনি বুঝতে পারছেন যে মাত্র 2 মেয়ে বাকি, তাদের একজন তো একরকম আমাদেরই, আর একজনের ইনশাল্লাহ কোথাও না কোথাও বিয়ে হয়ে যাবে, তিনি কিছুটা নিশ্চিন্ত। ছেলেরাও বড় হচ্ছে, শিগগিরই কিছু না কিছু একটা করবে। সত্যি চাচি যেই না আবার ঘরের প্রতি মনোযোগী হলেন আর লাইব্রেরিটা সামলাতে শুরু করলেন, পরিস্থিতি যেন হঠাৎ করেই পাল্টে গেল। তার লাইব্রেরিটা হুট করেই খুব চলতে শুরু করলো। পুরনো বইয়ের পাশাপাশি ধীরে ধীরে নতুন বইও আসতে লাগলো। এমনকি ওপরের ক্লাসের কোর্সের এমন সব বইও চলে এলো যা সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে কেনা সম্ভব ছিল না। দূর দূরান্ত থেকে অনেক ছেলেমেয়েরা বই কিনতে আসতে লাগলো। তারপর লাইব্রেরির পাশের আরেকটা ঘর ভেঙে চাচি সেটাও লাইব্রেরির সাথে জুড়ে দিলেন আর সেখানে একটা বড় স্টেশনারি দোকান খুলে বসলেন। অবাক করা ব্যাপার ছিল যে এই শহর জুড়ে ছেলেমেয়েরা, বাচ্চারা এই লাইব্রেরিতে আসতো আর ভাড়ায় বই নেওয়ার পাশাপাশি স্কুল কলেজের বই, খাতাপত্রও এখান থেকেই কিনত। চাচির ছেলেরা নিজেদের পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল আর লাইব্রেরি সামলানোর ভার নিল 2-3 জন কর্মচারী। চাচির ঘরে টাকা পয়সার ঢল নামলো। সেই পুরনো বাড়িটা এখন এক 3 তলা দালানে পরিণত হয়েছে। ঘরে প্রয়োজনীয় সব জিনিসপত্র চলে এসেছে। বড় ছেলে যে আমার বন্ধু ছিল, সে উচ্চ শিক্ষার জন্য আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলো। কিন্তু চাচি বললেন, আগে 2 বোনের বিয়ে দেই, তারপর যা। আরও একটা কথা বলে রাখি, চাচি বরাবরই বেশ কম কথা বলতেন, কিন্তু যখন থেকে তার ব্যবসা এভাবে বড় হলো, তিনি যেন কথাবার্তা বলা একেবারেই বন্ধ করে দিয়েছিলেন। খুব দরকার না পড়লে কথা বলতেন না, নইলে সারাদিন চুপচাপ থাকতেন আর রাতভর পড়তেন। তার পড়ার ধরনটা ছিল ঠিক এমন যে রাতভর তার ঘরের বাতি জ্বলত, দরজা বন্ধ থাকতো। আমরা বুঝতাম যে চাচি বিছানায় শুয়ে পড়ায় ডুবে আছেন, কারণ এরপর তিনি দিনের বেলা অনেক বেলা পর্যন্ত ঘুমাতেন। তাই চাচি যখন আহমেদকে যেতে বারণ করলেন, তখন আমাদের খুশির কোনো সীমা রইল না। খুব তাড়াতাড়ি বিয়ের প্রস্তুতি হয়ে গেল। কাকতালীয়ভাবে অন্য মেয়েটির জন্য একটা সম্বন্ধ চলে এলো। আর এটাও খুব কাকতালীয় ছিল, যে ছেলেটির সাথে বিয়ে ঠিক হচ্ছিল সে আমারই অফিসে কাজ করত। তার নাম মকবুল। আমাদের দুজনের বিয়ে শেষ পর্যন্ত একই দিনে সম্পন্ন হলো। চাচি বিয়েতে মন খুলে যৌতুক দিলেন, বরং বলা যায় যৌতুকের নামে পুরো একটা ঘরের সব আসবাবপত্র তিনি দিয়ে দিলেন। রান্নাঘর থেকে শুরু করে বসার ঘর পর্যন্ত ঘরটা সেরা সব জিনিসপত্রে ভরিয়ে দিলেন।
বিয়ের পর আহমেদ আমেরিকায় চলে গেল। 2 ছোট ছেলেও বিশ্ববিদ্যালয়ে যেতে শুরু করলো, আর চাচি তার পুরনো ঢঙেই জীবন কাটাতে লাগলেন। বিয়ের বছরখানেক পার হয়েছে কি হয়নি এমন সময়ে চাচি অসুস্থ হয়ে পড়লেন। অনেক দিন পর্যন্ত বোঝাই যায়নি তিনি অসুস্থ। তিনি জেনে শুনেই নিজের এই অসুস্থতা লুকিয়ে রেখেছিলেন, কিন্তু যখন অসুখটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেল তখন বাধ্য হয়ে তাকে ডাক্তারের কাছে যেতে হলো। আমি দেখতাম তার গায়ের রং কেমন ফ্যাকাশে হয়ে গেছে, আর তিনি কিছুই খেতে পারছেন না। আমার অনেক জোরাজুরিতে তিনি গেলেন ঠিকই, কিন্তু আস্তে করে বললেন, বাবা, যত বড় অসুখী হোক না কেন, আমাকে শুধু পড়া থেকে বারণ করো না। বই না পড়ে বেঁচে থাকা আমার পক্ষে সত্যি সম্ভব না। আমি তার এই কথা শুনে হাসলাম। ভাবতে লাগলাম যে কিছু কিছু লোকের বইয়ের প্রতি এমনই নেশা জন্মে যায়। আমি যখন তাকে ডাক্তার দেখালাম তখন জানা গেল যে চাচির লিভারের ক্যান্সার হয়েছে এবং তা ইতোমধ্যেই বেশ ছড়িয়ে পড়েছে। অপারেশন করা সম্ভব ছিল না। জীবনের আর যে কটা দিন বাকি ছিল তা বিশ্রাম আর নিয়ম মেনে চলাতে হবে। আমি সেদিনই আহমেদকে আমেরিকায় ফোন করলাম। সে বোনদের বিয়ের পরপরই আমেরিকা চলে গিয়েছিল। মায়ের অসুস্থতার কথা শুনে সে খুব চিন্তিত হয়ে পড়ল। বলতে লাগলো, ভাই, মা সারা জীবন আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। আজ আমরা যা কিছু সব তার জন্যই। ডাক্তাররা যতই জবাব দিয়ে দিক, কিন্তু আমি মাকে আমেরিকায় নিয়ে আসবো। এখানকার ডাক্তাররা অনেক দক্ষ। আমার এখানে এক বন্ধু ডাক্তার আছে, আর তার এখানে বেশ জানাশোনাও আছে। তুই শুধু মাকে পাঠিয়ে দে, আমি এখানে তার চিকিৎসা করাবো। আমি আমার স্ত্রীকে জানালাম আহমেদের এই পরামর্শের কথা। চাচির বাকি মেয়েরাও সবাই খুব চিন্তিত ছিল। সবাই বলল যে আহমেদ ঠিকই বলেছে, তাকে চিকিৎসার জন্য আমেরিকায় পাঠিয়ে দেয়া হোক। চাচি যখন এই সিদ্ধান্তের কথা শুনলেন, তিনি সরাসরি না করে দিলেন। তিনি মাথা চাপড়াতে লাগলেন আর চিৎকার করে বলতে লাগলেন, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। আল্লাহ আমার কপালে যতদিন আয়ু লিখেছেন তা এখানেই শেষ হবে। আমি এখান থেকে কোথাও যাব না। পুরো বাড়ির সবাই একদিকে আর চাচির জেদ আরেকদিকে। কিন্তু চাচি আর কতক্ষণ বাধা দেবেন? শেষ পর্যন্ত তিনি একটা শর্ত দিলেন যে তিনি শুধু 15 দিনের জন্য আমেরিকা যাবেন, চেক আপ করিয়েই ফিরে আসবেন। সবাই সেই শর্ত মেনে নিল। ভাবলো একবার শুধু যান, তারপর তো আহমেদই সব সামলাবে। চাচিকে আমেরিকায় পাঠিয়ে দেয়া হলো। চাচির সব মেয়েরা বাড়িতেই ছিল। আমিও আমার স্ত্রীকে নিয়ে ওখানেই ছিলাম। ভেবেছিলাম চাচির ব্যাপারে কোনো খবর পেলে তারপর সবাই নিজের নিজের বাড়ি ফিরব। আমরা সবাই চাচির সেখানে পৌঁছানোর পর ডাক্তারের রিপোর্টের জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় সেই রাতে খবর এলো যে চাচি আমেরিকায় পৌঁছানোর সাথে সাথেই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আহমেদ তার মরদেহ দেশে আনার জরুরি ব্যবস্থা করছে। বাড়িতে কান্নার রোল পড়ে গেল। আমার স্ত্রী তো কাঁদতে কাঁদতে প্রায় বেহুশ হয়ে পড়েছিল। আমি ফ্রিজ খুলে একটা পানির বোতল বের করতে গেলাম, কিন্তু বোতলটা তোলার বদলে সাথে সাথে হাত থেকে ফেলে দিলাম। পানির বোতলটা এত বেশি গরম ছিল যে আমার হাত পুড়ে গেল। কিছুক্ষণ তো আমি বুঝতেই পারলাম না কি হলো। পরে মনে হলো হয়তো কেউ ফুটন্ত গরম পানি বোতলে ভরে রেখেছে। তারপর যখন ফ্রিজ থেকে আরেকটা বোতল তুলতে গেলাম, সেটাও ঠিক ততটাই গরম ছিল। আমি আমার ছোট শ্যালককে ডাকলাম। সে সাফ বলল, পানি তো কেউ গরম করেনি। তবুও সে তার কান্নাকাটি করা বোনদের জিজ্ঞেস করলো, ফ্রিজে গরম পানি কে রেখেছে? সবাই অস্বীকার করলো। কিছুক্ষণ পর আমার শ্যালক ফ্রিজ থেকে বরফ বের করতে চাইল, কিন্তু এমন মনে হলো যে সে যেন বরফের বদলে জ্বলন্ত কয়লা হাতে তুলে নিয়েছে। সে আমাকে ব্যাপারটা জানালো। আমি বরফ বের করার চেষ্টা করলাম। সত্যি ওটা দেখতে বরফের মতো হলেও ছুতে গেলেই ভীষণ গরম লাগছিল। এটা সত্যি রহস্যময়। একটু পরে ব্যাপারটা মানুষের কাছে একটা তামাশার মতো হয়ে গেল। সবাই ফ্রিজে রাখা বরফ আর পানির বোতল ছুঁয়ে ছুঁয়ে দেখছিল। আমি এমনিতেই পরীক্ষা করার জন্য একটা ডিম হাতে নিলাম, আর পর মুহূর্তেই সেটা ছেড়ে দিলাম। ডিমটা মেঝেতে পড়ে ভেঙে গেল। আমার আঙুলগুলো রীতিমতো যেন ঝলসে গিয়েছিল। আমরা যখন সবাই ফ্রিজের এই রহস্য নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলাম, ঠিক তখনই আমার শ্যালিকা বাচ্চাকে দুধ দেওয়ার জন্য রান্নাঘরে গেল। সে দুধের পাত্রটা হাত দিতেই চিৎকার করে উঠল। দুধ সব পড়ে গেল, আর সে নিজের হাত ধরে ছটফট করতে লাগলো। তার হাতে এত বেশি জ্বালাপোড়া করছিল, সে ঘাবড়ে গিয়ে পানির কল খুলে দিয়েছিল, কিন্তু পর মুহূর্তেই আবার চিৎকার করে হাত সরিয়ে নিল। কল থেকে ফুটন্ত গরম পানি বের হচ্ছে।
সারা বাড়িতে একটা ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ল। বেশ কয়েকজন ব্যাপারটা পরীক্ষা করে দেখল, ভয়ে দৌড়ে পালালো কোনো কিছু করতে না পেরে। শুধু যে বাড়ির কলগুলো থেকে এই ফুটন্ত পানি আসছিল তাই নয়, বরং যে জিনিসেই হাত দেওয়া হচ্ছিল সেটাই কেমন যেন প্রচণ্ড গরম লাগছিল। ঘরগুলোর আলমারিতে রাখা জিনিসপত্র নিজে থেকেই পড়তে শুরু করলো। মনে হচ্ছিল যেন কোনো একটা অদৃশ্য শক্তি তার প্রচণ্ড রাগ প্রকাশ করছে। আপনাদের একটা কথা বলে রাখি, চাচির বাড়িতে এতজন সদস্য থাকা সত্ত্বেও কেউই ঠিকঠাক নামাজ পড়তো না। আমার 3 চাচাতো ভাই শুধু ঈদের দিনে বা জুম্মার নামাজ পড়তে মসজিদে আসতো। মেয়েরাও কখনো নামাজ পড়তো না, এমনকি আমি নিজেও চাচিকে কখনো নামাজ পড়তে দেখিনি। কিন্তু আজ যেহেতু এটা একটা শোকের বাড়ি ছিল, তাই বাড়িতে কোরআন আর জায়নামাজ আনা হয়েছিল। কিছু লোক চাচির মাগফিরাতের জন্য কোরআন পড়ছিলেন। আসর আর মাগরিবের মাঝামাঝি সময় ছিল। অনেকেই মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। একটা ঘরে জায়নামাজ বিছানো ছিল, কিন্তু যেই আজান হলো আর লোকেরা সেই ঘরে নামাজ পড়তে গেল, সেখানে প্রচণ্ড তাপ অনুভব করলো তারা। সবাই উল্টো পায়ে ঘর থেকে বেরিয়ে এলো। যারা কোরআন পড়ছিলেন তারাও ভীষণ অস্থির হয়ে উঠল, কারণ মেঝেতে আর বসে থাকা যাচ্ছে না। কিছুক্ষণ পরেই ঘরের বাতিগুলো সব ফাটতে শুরু করলো। বাড়িটা অন্ধকারে ডুবে গেল, আর ছায়ার মতো কি সব অশরীরই সারা ঘরে ঘুরে বেড়াতে শুরু করলো। এটা কোনো বানানো গল্প নয়, বরং এক বাস্তব ঘটনা, যা সেখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ দেখেছে, অনুভব করেছে। আর তারা সবাই আজও সেই দিনের ঘটনার সাক্ষী হয়েই বলবেন সেদিন কি হয়েছিল। লোকেরা এই ভয়াবহ পরিস্থিতি দেখে হুড়োহুড়ি করে দৌড় দিল। দেখতে দেখতে বাড়িটা খালি হয়ে গেল। আমাদের সম্পর্কের এক মুরব্বী, যিনি খুবই ইবাদত বন্দেগি করতেন, প্রায় ঝাড়ফুঁক করতেন, তিনিও চাচির মৃত্যুর খবর শুনে ঠিক সেই সময় এসে পৌঁছালেন যখন লোকেরা আতঙ্কিত হয়ে বাড়ি থেকে পালাচ্ছিল। তিনি এই অবস্থা দেখে এসবের কারণ জিজ্ঞেস করলেন। আমি তাকে সব ঘটনা বিস্তারিত বললাম। তিনি বাড়ির ভেতরে ঢুকলেন, এদিক ওদিক তাকালেন আর মাথা নেড়ে চুপ করে রইলেন। বাড়িতে তখন সন্ধ্যার আবছা আলোটুকু বাকি ছিল। রাতের অন্ধকার গাঢ় হচ্ছিল। ওই মুরব্বী আমার কাছে 3-4টা মোমবাতি আনার জন্য প্রস্তাব দিলেন আর আমাকে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে বললেন। তিনিও দরজা ধরে বাইরে এসেছিলেন। আমি দৌড়ে গিয়ে মোমবাতি আর ম্যাচ কিনে আনলাম। মুরব্বী এতক্ষণ ধরে কিছু একটা পড়ছিলেন। আমি যখন পৌঁছালাম তখন দেখলাম তিনি এরই মধ্যে পুরো বাড়ি খালি করিয়ে ফেলেছেন। পাড়া প্রতিবেশীরা তো আগেই পালিয়েছে, এখন বাড়ির লোকেরাও সব বাইরে দাঁড়িয়ে আছে। মুরব্বী, যাকে আমরা সবাই বড় নানা বলে ডাকতাম, তিনি সোজা ঘরের ভেতরে গেলেন আর ঘরগুলোতে মোমবাতিগুলো রাখলেন। অবাক কাণ্ড হলো, বাড়ির সব বাতি তো আগেই ফেটে গিয়েছিল, কিন্তু যখন মোমবাতিগুলো জ্বালানোর চেষ্টা করা হচ্ছিল সেগুলোও নিভে যাচ্ছিল। কিন্তু অবাক করা ব্যাপার হলো, বড় নানার আনা মোমবাতিগুলো ঠিকই জ্বলছিল, তবে সেগুলো এমন দপদপ করে জ্বলছিল যেন খুব জোরে বাতাস বইছে। অথচ তখন ছিল প্রচণ্ড ভ্যাপসা গরম। চাচির মৃত্যুর শোক ততক্ষণে সবাই ভুলে গেছে। সবাই এই নতুন আপদটার কথাই ভাবছিল। এখন তো আমার নিজেরও ওই বাড়িতে ভয় লাগছে। ওপরের 2টো তালাই খালি ছিল। বড় নানা কিছুক্ষণ ওই বাড়ির ভেতরে থাকলেন। তিনি একটানা কিছু একটা পড়ছিলেন। আমি আর আমার চাচির 2 বড় ছেলে তার সাথে ছিলাম। কিছুক্ষণ পর বড় নানা বাইরে আসার জন্য ইশারা করলেন। আমরা 3 জন তার পেছন পেছন বেরিয়ে এলাম। বড় নানা বাড়ির দরজায় ফুঁ দিলেন আর তারপর আমাদের ডেকে বললেন, বাবা, আপাতত বাড়িটা বন্ধ করে দাও, কাল দিনে এখানে আসবো, কিন্তু আসার আগে আমাকে কিছু লোকের সাথে দেখা করতে হবে। আমি তো বাবা খুবই সাধারণ মানুষ। মুরব্বীদের কাছ থেকে যেটুকু এলম পেয়েছি তা থেকে আমি বুঝতে পারছি যে এই বাড়িটা অপবিত্র হয়ে গেছে। এটাকে পবিত্র করতে খাটুনি করতে হবে, সাবধান থাকতে হবে। বড় নানাকে তার বাড়ি পৌঁছে দিয়ে আমি 2 ভাইকে নিয়ে নিজের বাড়িতে চলে এলাম। বাড়ির সবাই চাচির মৃত্যুর শোক ভুলে এই বাড়ির রহস্যময় পরিস্থিতির কথা বলছিল। এই ঘটনাগুলো বাচ্চা বুড়ো সবাই জেনে গেল। চাচির মৃত্যুর খবর শুনে যত লোক আসেনি, তার চেয়ে অনেক বেশি লোক এখন এই অদ্ভুত আর রহস্যময় ঘটনা শোনার পর আমাদের বাড়িতে এসে ভিড় জমালেন। পরের দিন সকালে আমি আর চাচির 2 ছেলে বড় নানার বাড়িতে গেলাম। সেখানে গিয়ে জানতে পারলাম বড় নানা কাল রাতেই কোনো এক বুজুর্গের কাছ থেকে খবর নিতে গেছেন।
এবং এখনো ফেরেননি। ঘণ্টা দুয়েক পর নানা এলেন এবং আমাদের জানালেন যে ওই বাড়িটা পাক করার জন্য একটা নির্দেশনা পাওয়া গেছে। একটা নতুন বালতিতে পানি ভরে কিছু আয়াত জাফরানের কালি দিয়ে সাদা কাগজে লিখে সেই কাগজগুলো বালতির পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর সেই পানি বাড়ির দেয়াল আর মেঝেতে ছিটাতে হবে। বর্ণনা আমাদের সেই কাগজটা দিলেন, যাতে কিছু আয়াত লেখা ছিল। আমি আর চাচির দুই ছেলে সেই আয়াতগুলো জাফরান কালি দিয়ে সাদা কাগজে লিখলাম। বাজার থেকে একটা বালতি আনিয়ে তাতে পানি ভরে সেই কাগজগুলো ধুয়ে নিলাম আর বড় রানার সাথে বাড়ির দিকে রওনা দিলাম। সত্যি বলতে কি, এখন ওই বাড়িতে ঢোকার কথা ভাবতেই আমার ভয় লাগে। বড় রানার কথা অনুযায়ী ওখানে কিছু জিন, মোয়াক্কেল আর বদ আত্মার জঘন্য আসর পড়েছে। এতদিন পর্যন্ত আমি এসব কথা শুধু গল্প কাহিনী আর বইয়ের মধ্যেই পড়েছি বা শুনেছি, কিন্তু বাস্তবে এই প্রথমবার এমন কিছুর মুখোমুখি হচ্ছিলাম। আমরা আল্লাহর নাম নিয়ে বাড়ির ভেতরে ঢুকলাম। বাড়ির অবস্থা দেখে মনে হচ্ছিল যেন এখানে কোনো ভয়ঙ্কর লঙ্কা কাণ্ড ঘটে গেছে। ঘরের প্রত্যেকটা জিনিস ওলট পালট হয়ে পড়ে আছে, পর্দাগুলো সব ছেঁড়া খোড়া, যেন কেউ সর্বশক্তি দিয়ে টেনে হিঁচড়ে নামিয়ে ফেলেছে। জায়গায় জায়গায় বাসন কোসন ভাঙা পড়ে আছে, বিছানাপত্র উল্টানো, প্রত্যেকটা জিনিস ঠিক কালকের মতোই আগুনের মতো গরম হয়ে আছে। কলগুলো থেকেও এখনও সেই রকম ফুটন্ত পানি বের হচ্ছে। খাবার দাবার যা ছিল সেগুলো থেকে এমন দুর্গন্ধ বেরোচ্ছিল যেন বছরের পর বছর ধরে পচছে। এছাড়া বাড়িটার মধ্যে একটা অদ্ভুত গুমোট ভুতুরে পরিবেশ ছিল। আমরা ভয়ে ভয়ে প্রথম ঘরটাতে ঢুকলাম। নানা নিজের হাতে এক মগ পানি ভরে দুটো দেয়ালের মাঝের কোণায় ঢেলে দিলেন। পানি পড়ার সাথে সাথেই মনে হলো যেন আমরা দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে পানি ঢেলে দিলাম। আগুন নেভার মতোই একটা ছ্যাঁত করে আওয়াজ হলো আর সাথে সাথেই ঘরটা ধোঁয়ায় ভরে গেল। নানা আগেই আমাদের তিনজনের গলায় তাবিজ পরিয়ে দিয়েছিলেন। সেই তাবিজগুলোর জোরেই আমরা কিছুটা সাহস পাচ্ছিলাম, নইলে আমরা তিনজন তো ওখানে এক মুহূর্ত দাঁড়াতে পারতাম না। এই তাবিজগুলো ছাড়াও নানা যদি আমাদের সাথে না থাকতেন তবে আমরা ওই বাড়িতে কোনো অবস্থাতেই ঢুকতে পারতাম না। কিন্তু নানার কারণে আমরা ভরসা পাচ্ছিলাম। নানা আমাদের আবার পানি ঢালতে ইশারা করলেন। আমরা আল্লাহর নাম নিলাম এবং এক মগ পানি ভরে সেই একই জায়গায় ঢাললাম। এবারও শুধু যে আওয়াজের সাথে ধোঁয়া বের হলো তাই নয়, বরং মনে হলো যেন দুটো দেয়ালের মাঝখানে একটা ফাটল ধরল আর তার ভেতর থেকে কিছু একটা বেরিয়ে দৌড়ে অন্য কোণায় চলে গিয়ে গায়েব হয়ে গেল। সাথে সাথেই ওই ঘরের জানালাগুলোর সব কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল। নানার সাথে সাথে ঘরের অন্য কোণায় পানি ঢাললেন আর অমনি যেন একটা ভূমিকম্প শুরু হয়ে গেল। পুরো বাড়ি থেকে কাঁচ ভাঙার আর বাসনপত্র গড়িয়ে পড়ার ঝনঝন শব্দ আসতে লাগলো। প্রত্যেকটা ঘরে মনে হলো যেন কেউ জোরে জোরে দৌড়ে বেড়াচ্ছে। তার পায়ের স্পষ্ট শব্দ শোনা যাচ্ছিল। যদিও তখন ভর দুপুর, চারিদিকে আলো ছিল, আমরা চারজন লোক ছিলাম, তবুও কি যে প্রচণ্ড ভয় আর আতঙ্ক লাগছিল তা বলে বোঝানো যাবে না। কিন্তু তাজ্জব ব্যাপার হলো তখন যখন আমরা তৃতীয় মগ পানি ভরতে গেলাম, গিয়ে দেখি বালতিটাই গায়েব। নানা এদিক ওদিক তাকালেন, খুঁজতে লাগলাম আমরা, কিন্তু বালতিটা কোথাও দেখা গেল না। নানা দৌড়ে বাইরে এলেন। আমরা তিনজন তার পেছনে পেছনে ছুটলাম। এক ঘর থেকে আর এক ঘর, সেখান থেকে তৃতীয় ঘর, সব জায়গায় ঘুরলাম, বালতি নেই। নানা উঠোনে এসে কিছু একটা পড়তে শুরু করলেন। হঠাৎ আমাদের চোখ পড়ল একটা ফুলের টবের ওপর। বালতির হাতলের একটা অংশ দেখা যাচ্ছে। বালতিটা উঠোনের মাটির নিচে যেন অর্ধেকটা পোঁতা। আমরা ভাবলাম বালতিটা হয়তো এখানে কাদা মাটিতে ভরা থাকবে, কিন্তু নানা যেই বালতির হাতল ধরে টান দিলেন, বালতিটা একদম পরিষ্কার পানিসহ মাটির ভেতর থেকে অনায়াসে বেরিয়ে এলো। নানা আবার সেই পানি ঘরের দেয়ালগুলোতে ছেটাতে শুরু করলেন। একসময় সব পানি শেষ হয়ে গেল আর দৃশ্যত কোনো লাভ হলো না। সেদিন আমরা আবার বাড়িটা বন্ধ করে চলে গেলাম। নানা সেই বুজুর্গের কাছ থেকে আবার নির্দেশনা নিয়ে এলেন। এবার নির্দেশনা এলো যে অন্তত 20 বালতি পানি এই 2 দিনের মধ্যে ঢালতে হবে। 2 দিন ধরে আমি, চাচির 2 ছেলে আর নানা মিলে জাফরান কালি দিয়ে শুধু আয়াত লিখলাম আর সেগুলো পানিতে গুলিয়ে ফেললাম। এই কাজটা করার জন্য আমাদের পাশের বাড়ির লোকদের কাছ থেকে অনুমতি নিয়েছিলাম। প্রতিবেশীরাও ভয়ে নিজেদের আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে উঠেছিলেন। সেই বুজুর্গের নির্দেশ ছিল যে যখন সব ঘরের দেয়াল ঠান্ডা হয়ে যাবে
ঠিক তখনই চাচির ঘরটা খুলতে হবে, তার আগে নয়। চাচির সেই ঘরটা যেটাতে তিনি সবসময় পড়ায় মগ্ন থাকতেন সেটা তালা দেয়া ছিল, আর চাচি নিজেই সেটা তালা দিয়ে গিয়েছিলেন। 2 দিন ধরে আমরা সেই অসহনীয় পরিবেশের মধ্যে এক নাগারে কাজ চালিয়ে গেলাম। ধীরে ধীরে দেয়ালগুলো থেকে ধোঁয়া ওঠা বন্ধ হয়ে গেল, আর ভাঙচুরের পরিমাণও কমে গেল। 19 নম্বর বালতিটা ঢালার পর নানা চাচির ঘরের তালাটা খোলার ব্যবস্থা করলেন, অর্থাৎ 20 নম্বর বালতিটা ভালো করে তৈরি করিয়ে সেই ঘরে ঢুকলেন। আমি এই প্রথমবার ঘরটা দেখলাম। চাচির পুরো বাড়িটা নতুন করে বানানো হলেও এই ঘরটা ঠিক আগের মতোই ভাঙাচোরা অবস্থায় ছিল। ঘরটার ভেতরে কেমন যেন অন্ধকার আর দম বন্ধ করা একটা পরিবেশ। সামনে থেকে একটা পুরনো আমলের তাক দেখা যাচ্ছিল, তাতে 2-4টে খুব পুরনো আর জীর্ণ শীর্ণ বই রাখা। সেগুলোতে রহস্যময় বিভিন্ন বিদ্যা সম্পর্কে কিছু লেখা ছিল। তাকটার পাশেই ছিল চাচির বিছানা সরিয়ে দেয়ালে পান ঢালতে যেতেই সেখান থেকে একটা পুরনো খুলি আর কিছু হাড়গোড় বেরিয়ে এলো, যেগুলো নিঃসন্দেহে মানুষেরই হাড় ছিল। নানা তাড়াতাড়ি করে ঘরের 4 কোণায় আর দেয়ালে পানি ছিটিয়ে দিলেন। পানি ঢালার সাথে সাথেই বাড়িটা আরেকবার যেন ভূমিকম্পের মতো দুলে উঠল। এবার আর ভাঙচুর নয়, সোজা বাড়ির প্রত্যেকটা জিনিসে আগুন ধরে গেল। আমরা কোনো মতে বাইরে বেরিয়ে এলাম আর সেই জ্বলন্ত বাড়িটার দিকে তাকিয়ে রইলাম। অবাক করা ব্যাপার হলো, বাড়ির সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছিল, কিন্তু যেগুলো চাচির পুরনো আমলের জিনিস ছিল, লাইব্রেরি বানানোর আগেও সেগুলো সব অক্ষত ছিল। আর চাচি অনেক কষ্ট করে কাজ করে নিজের হাতে যা কিছু বানিয়েছিলেন সেগুলো অক্ষত ছিল, পড়েনি। আগুন যখন পুরোপুরি নিভে গেল তখন নানা আমাদের সবটা বুঝিয়ে বললেন, তোমাদের চাচি পুরনো বইয়ের মধ্যে এমন কোনো বই পেয়েছিলেন যাতে সিফলি ইলম, যাকে বলা হয় কালো জাদু বা শয়তানি বিদ্যা, সেটা পেয়েছিলেন। চাচি শুধু সেই বিদ্যা পড়েই ক্ষান্ত হননি, সেটার উপর আমলও শুরু করেছিলেন। এই ব্যাপারে সে এক শয়তান সাধকের সাথেও যোগাযোগ করেছিলেন, যে কিনা এই বিদ্যায় পারদর্শী ছিল। তারপর তোমাদের চাচি তার শিষ্যত্ব গ্রহণ করেন একটা বড় ধরনের শয়তানি আমল থেকে। এই কারণেই তার স্বাস্থ্য দিন দিন ভেঙে পড়ছিল। কিন্তু সেই আমলটা শেষ হতে আর মাত্র কয়েক মাস বাকি ছিল, আর কয়েক মাস পার হলেই চাচি নিজেও এই বড় সিফলি বিদ্যার বিশেষজ্ঞ হয়ে উঠতেন। সে এই সমস্ত ধন সম্পদ আর বিলাসবহুল জীবন ওই কালো জাদুর মাধ্যমেই অর্জন করেছিলেন। আর ওই কালো জাদুর কারসাজিতেই বাড়িটা মোয়াক্কেল, জিন আর বদ আত্মাদের আস্তানায় পরিণত হয়েছিল। কারণ প্রত্যেকটা সিফলি আমলেরই নিজস্ব মোয়াক্কেল আর জিন থাকে। তার ওপর এই বাড়িতে কখনো কেউ নামাজ বা কোরআন পড়েনি, কিন্তু যেই চাচির মৃত্যুর পর তার মাগফিরাতের জন্য কোরআন পড়া শুরু হলো, অমনি এই জিন, মোয়াক্কেল আর বদ আত্মাগুলো সব অস্থির হয়ে উঠল। আর দ্বিতীয় কারণটা হলো, চাচি ওই জিনিসগুলোকে নিজের আমল দিয়ে বশ করে রেখেছিলেন। যখন সেই আমলটা থেমে গেল তখন ওগুলো মুক্ত হয়ে গেল আর চাচির ঘর থেকে বেরিয়ে এসে পুরো বাড়ির দখল নিল। এসব শুনে আমরা সবাই হয়ে যাই। ভয়ে ভয়ে দুরু দুরু বুক নিয়ে আমরা বাড়ি চলে আসি। সেই রাতেরই ঘটনা, যেদিন চাচির বাড়িতে আগুন লেগেছিল সেদিন আমার বাড়িতেও আমার স্ত্রীর নিয়ে আসা যৌতুকের জিনিসপত্রগুলোতেও আগুন ধরে যায়। কারণ এই যৌতুকও চাচির ওই সিফলি বিদ্যার টাকায় কেনা। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এটা কোনো সামান্য দুর্ঘটনা, কিন্তু পরে জানতে পারি ওই একই রাতে আমার ভাইরা মকবুলের বাড়িতেও আগুন লেগেছিল। কিন্তু আমরা দুজনেই শেষমেশ ঠিক করলাম যে এই বিষয়টা নিয়ে আর আলোচনা করব না, পাছে লোকে আবার আমাদের বাড়িতে আসতেও ভয় পায়। চাচির সেই বাড়িটা আজও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। না সেটা কেউ কেনে, আর না চাচির ছেলেরা সেটা মেরামত করার জন্য সেখানে থাকার পক্ষে। আসলে যারা এসব উল্টাপাল্টা আমল বা তন্ত্রমন্ত্র করে তারা তো নিজেরাই বরবাদ হয় না, তার সাথে পরিবারটাকেও বরবাদ করে যায়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। এই বলেই সিফাত আলম তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। presents Ochinpur, haunted by Airtel.
ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার নাম আবির এবং বর্তমানে সাভারের গ্যান্ডা অঞ্চলে বসবাস করছি। আমি এর আগেও একটা ঘটনা লিখে পাঠিয়েছিলাম এবং হয়তো কোনো কারণবশত সেটা সিলেক্টেড হয়নি। এতে একটু মন খারাপ হয়েছিল, তবে আবারও নতুন উদ্যমে আরেকটা ঘটনা লিখতে বসলাম। ঘটনাটা আমার এবং আমার বন্ধুর সাথে ঘটা। বেশি কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। সালটা ছিল 2016 বা 17। ক্যালেন্ডারে দিনটা ঠিক স্পষ্ট মনে নেই। নভেম্বরেরই কোনো একটা দিন। সেদিন আমাদের এলাকার আলেম সমাজের উদ্যোগে একটা ইসলামিক সমাবেশ আয়োজিত হয়েছিল এবং সেটা আমাদের বাড়ির পাশেই বাজারে অনুষ্ঠিত হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ করে রাখি, ঘটনাটা আমার গ্রামে ঘটা, যেটা সিরাজগঞ্জ জেলার সালঙ্গা থানায় অবস্থিত। ঘটনার দিন আমি এবং আমার 4 বন্ধু সন্ধ্যার পরেই খাওয়া দাওয়া শেষ করে চলে যাই আমাদের বাজারে। কিছুক্ষণ ঘোরাফেরা করার পর আমরা হাজারো লোকের ভিড়ে বসে পড়ি সমাবেশের ময়দানে। ঘড়িতে তখন 10টা বা 10:30 হবে। তখন আমার এক ফ্রেন্ড প্রস্তাব দিল বাইরে বের হওয়ার জন্য। যেহেতু আমরা অনেকক্ষণ যাবৎ বসেছিলাম, তাই ভাবলাম একটু বাইরে ঘুরে আসি। তাই আমরা সবাই সমাবেশের ময়দান ছেড়ে বাজারের ভেতরে চলে আসি। সেই সময় থেকেই আমাদের মধ্যে 2-3 জন ধূমপানে অভ্যস্ত ছিলাম। যেহেতু গ্রামে আমাদের যথেষ্ট ভালো বলে জানতো, তাই আমরা বাজার এলাকায় ধূমপানের মতো ধৃষ্টতা করলাম না। এক বন্ধুকে সিগারেট কিনতে বলে আমরা বাজারের বাইরে চলে আসলাম এবং তাকেও সেখানে আসতে বললাম। কিছুক্ষণ পর আমার বন্ধু সিগারেট নিয়ে হাজির হলো, কিন্তু যেহেতু সেদিন সমাবেশ ছিল এবং সব জায়গাতেই লোকজনের চলাচল, তাই আমরা আশেপাশে কোথাও ধূমপান করতে পারছিলাম না। ফলে আমরা সবাই মিলে চলে গেলাম আমার বড় চাচার পরিত্যক্ত বিল্ডিংয়ে। পরিত্যক্ত এই কারণে বলছি, কারণ বাড়িটার কাজ তখনও শেষ হয়নি এবং প্রায় 4-5 বছর ধরেও কাজ বন্ধ ছিল। উপরন্তু ওই বাড়ি সম্পর্কে আমরা যথেষ্ট পরিমাণ ভৌতিক কাহিনী শুনতে পেতাম। যাই হোক, আমরা বাড়িতে পৌঁছাই, সবাই মিলে ছাদে উঠে গেলাম। সিগারেট শেষ করে সেখানে কিছুক্ষণ বসে থাকার সিদ্ধান্ত নিলাম। আকাশে তখন অর্ধচন্দ্র দেখা যাচ্ছিল এবং নভেম্বর মাস হওয়ায় অনেকটা কুয়াশার ভাব থাকায় স্পষ্ট কিছু দেখা যাচ্ছিল না। কিছুক্ষণ বসে থাকার পর আমি খেয়াল করলাম এই বিল্ডিংয়েরই পাশে একটা বাড়ির একপাশে ভাঙা দেয়াল থেকে একটা মেয়ে বেরিয়ে এসেছে। হঠাৎ চোখে পড়ায় একটু চমকে উঠে বাকিদের বললাম, দেখতো ওইটা কে? ও বলল, কই, কেউ তো নেই। আমি তাদের ভালোভাবে দেখিয়ে দিলাম। ব্যাপারটা ওদের নজরেও আসলো। তারপর একজন জিজ্ঞেস করে উঠল, কে কে ওখানে? প্রশ্ন শুনেই মেয়েটা যে পথ দিয়ে এসেছিল ভাঙা দেয়ালের সেই পথ দিয়েই আবার চলে গেল। আমরা এতে আশ্চর্য হইনি, কারণ আমরা জানতাম ওই বাড়িতে একটা পাগল মেয়ে আছে, হয়তো সেই বেরিয়ে এসেছে। আমরা বিষয়টি আমলে না নিয়ে ওখান থেকে চলে আসার সিদ্ধান্ত নেই। যেমন ভাবা তেমন কাজ। ওখান থেকে আমরা কিছুটা সামনে এগিয়ে এসে সিদ্ধান্ত নেই যে এখন আর সমাবেশে যাব না। তার থেকে বেটার আমরা বাড়িতেই একটা নারিকেল গাছ ছিল, সেখান থেকে কিছু ডাব চুরি করব। আমিও সায় দিলাম, কারণ আমাদেরই গাছ, কে কি বলবে। এই ভেবে যখন আমার এক বন্ধু কাছে উঠতে যাবে, তখন আমরা লক্ষ্য করি দূর থেকে কেউ একজন বিদেশি টর্চ লাইট নিয়ে হেঁটে আসছে। আমরা ভাবলাম লোকটা যেই হোক, সে চলে যাওয়ার পর আমরা আমাদের মিশন চালাবো। এটা ভেবে আমরা রাস্তা ধরে লোকটার উল্টো পথে হাঁটা শুরু করলাম। কিন্তু আমরা খেয়াল করছি আমরা যে পথে যাচ্ছি লোকটাও আমাদের পিছু পিছু একই পথে হাঁটছে। একরকম বিরক্ত হয়ে আমরা সামনে অবস্থিত একটা বাঁশঝাড়, যাকে আমাদের এলাকায় আড়া বলা হয়, সেখানে ঢুকে পড়ি। আড়াটা ছিল 2-2.5 বিঘের। পুরোটা বাঁশ তারা এতটাই ঢাকা ছিল যে সেখানে দিনের বেলাতেও অন্ধকার থাকতো এবং লোকজন সেখানে খুব একটা বেশি আসতো না। সেই আড়াতেই একটা আম গাছের সঙ্গে ফাঁসি নিয়ে একজন আত্মহত্যা করেছিল। রাতের বেলা নাকি সেখান থেকে কান্নার আওয়াজ ভেসে আসতো। তো আমরা উপায় না পেয়ে সেই আড়াতে ঢুকে পড়ি। ঢোকা মাত্রই মনে হলো আমরা যেন অন্য জগতে চলে এসেছি। জায়গাটা তুলনামূলক বেশি ঠান্ডা এবং চারপাশে ঘুটঘুটে অন্ধকার। সবচেয়ে অবাক করা বিষয় হলো যে আড়াটার চারপাশ থেকেই
বাঁশ ঝাড়ে ঘেরা, সেখানে অনবরত কাঁপুনি ধরানো একটা ঠান্ডা বাতাস বয়ে চলেছে। জঙ্গলে ঢুকেই আমরা সাময়িক সময়ের জন্য উঁচু একটা মাটির ঢিবির ওপরে বসি। 1 মিনিটের জন্য বসার পর আমি ওদের বললাম, তোরা এখানে দাঁড়া, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। এই 2-4 কদম দূরেই আমি গিয়েছিলাম। 30 সেকেন্ড পর আমি ওদের বললাম, চল এবার বেরোনো যাক, লোকটা হয়তো চলে গেছে। কিন্তু কারো কোনো সারা শব্দ নেই। আমি আশ্চর্য হয়ে ওদের চারপাশে খুঁজতে থাকলাম। আশেপাশে কারো অস্তিত্বও নেই। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ফোনের বাটন চেপে দেখি ফোনের ব্যাটারি শেষ। তখন আমি একটা বাটন ফোন ব্যবহার করতাম, যার কোনো ফ্ল্যাশ লাইট ছিল না। প্রায় 1 মিনিট খোঁজাখুঁজির পর আমি বিরক্ত হয়ে বললাম, থাক, তোরা মজা নিয়ে থাক, আমি চললাম আমার মতো। বলেই আমি বারবার ফোন অন করতে লাগলাম এবং অন হওয়ার সময় যে সামান্য আলো হয়, সেই আলোতেই কোনো রকমে আড়া থেকে বের হয়ে অন্ধের মতো সামনে দিয়ে বাড়ি চলে এলাম। বলে রাখি, সেখান থেকে আমার বাড়ি খুব দূরে নয় এবং আমার বাড়ি থেকে আড়ার পেছনের অংশ স্পষ্ট দেখা যেত। আমি আমার বাড়িতে উঠে যাব, ঠিক সেই সময় আমার চোখ পড়ে আড়ার ওই পেছনের অংশে, যার একটু পশ্চিমে ছিল একটা নদী। দেখতে পেলাম সেখানে 3 থেকে 4 জন লাইট দিয়ে নদীর দিকে হেঁটে যাচ্ছে। আমি আমার বন্ধুরা হবে ভেবে সেদিকে যাওয়ার জন্য যখন পা বাড়াবো, তখনই আমার বাড়ির 4-5টা কুকুর আমাকে ঘিরে ধরলো, ঘেউ ঘেউ করতে শুরু করলো। আমি যতই সামনে যাওয়ার চেষ্টা করছিলাম, তারা ততই আমাকে ঘিরে ধরছিল, যেন বলছিল, যাই হয়ে যাক না কেন, আমরা তোমাকে ওদিকে যেতে দেব না। কিছুক্ষণ পর আলোগুলো হঠাৎ উধাও হয়ে যায়। তখন আমি একটু ভয় পাই এবং বাড়ি এসে শুয়ে পড়ি। বলে রাখি, নদীর ওই পাশটায় 40 থেকে 50 মিটারের ব্যবধানে 2টি তাল গাছ আছে। বলা হয়ে থাকে, একটা বিশাল দেহি বাউল লোক হাতে একতারা নিয়ে ওই 2 তাল গাছে 2 পা দিয়ে দাঁড়িয়ে থাকে। রাতের বেলা তাল পড়ার শব্দ শুনে কেউ তাল কুড়োতে গেলে হাতে নিয়ে দেখতে পায় তালের বদলে চলে এসেছে মানুষের মাথার খুলি। এরকম অভিজ্ঞতা অনেকেরই হয়েছে বলে আমরা শুনেছি। যাই হোক, আমি শুয়ে শুয়ে ভাবছিলাম, ওরা আমার সাথে এমন করতে পারলো। মজা করার হাজার পদ্ধতি থাকতে পারে, কিন্তু এটা কেমন মজা? এসব ভাবতে ভাবতে একটু পর একটা ডাক শুনতে পেলাম। হ্যাঁ, এটা আমার বন্ধুর গলা। 3 বার ডাক দেওয়ার পর আমি উত্তর দিলাম, হ্যাঁ বল। বাসায় আসছিস? হ্যাঁ, চলে এসেছি। আচ্ছা থাক, কাল দেখা হবে। পরের দিন বিকেলে ওদের সাথে দেখা হওয়া মাত্রই আমাকে বেধড়ক মারধর শুরু করলো ওরা। কিছু বুঝে ওঠার আগে আমি বললাম, মারছিস কেন? মার তো তোদের খাওয়া উচিত। কি করেছিস মনে নেই? ওরা বলল, আমরা করেছি? তুই করেছিস আমাদের সাথে। আমি কিছু বুঝে উঠতে না পেরে জিজ্ঞেস করলাম, আমি কি করেছি? তখন ওদের একজন বলল, শোন তাহলে কি করেছিস। তুই চলে যাওয়ার 20 থেকে 25 সেকেন্ড পরেই আমরা তোকে বললাম, আমরা নদীর দিকে যাচ্ছি, তুই তাড়াতাড়ি চলে আয়। খুব বেশি হলে 30 সেকেন্ড পর আমি দেখি তুই পিছনে নেই। আমরা তোকে খোঁজার জন্য পেছনে হাঁটা শুরু করলাম। দেখলাম যে লোকটা আমাদের পিছু নিচ্ছিল, সে তখন ওই তাল গাছের নিচে তার লাইট নিয়ে এসে থামল। তার একটু পরেই আলোসহ গায়েব হয়ে গেল। এটা দেখে ভয়ে আমরা পুরো আড়া তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু তোকে পেলাম না। শেষমেশ ব্যর্থ হয়ে যখন আড়া থেকে বের হতে যাব, তখন আমাদের সামনে বিকট আওয়াজ করে একটা বাঁশ ভেঙে পড়ল। মুরব্বীরা বলেছিল, এভাবে কোনো বাঁশ বা গাছের ডাল সামনে পড়লে তার নিচে বা ওপরে কোনো দিক দিয়ে যাওয়া যাবে না, হয় উল্টো পথে যেতে হবে, না হলে পাশ কেটে যেতে হবে। আমরা উল্টো পথে যাওয়ার সাহস পাইনি, কারণ সেদিকেই রয়েছে সেই জোড়া তাল গাছ। দোয়া কালাম যা পারি পড়তে থাকলাম, কিন্তু সামনে যাওয়ার সাহস পাচ্ছি না। কিছুক্ষণ পর হঠাৎ বাঁশ সোজা হয়ে গেল। দেখি পাশ দিয়ে 2 জন মানুষ যাচ্ছে। আমরা সাহস পেয়ে দৌড়ে সেখান থেকে বের হয়ে আসি আর তোর বাড়িতে গিয়ে তোকে ডাক দেই। আমি অবাক হয়ে বললাম, তোরা 30 সেকেন্ড পরেই ফিরে এলি, আর আমি 1 মিনিট ধরে তোদের খুঁজলাম। আমার অঙ্ক মতে আমরা একই জায়গায় ছিলাম আর আমাদের দেখা হওয়ার কথাও ছিল, কিন্তু বাস্তবে আমাদের আর দেখা হয়নি। হিসাবটা আমি আজও মিলাতে পারিনি। যাই হোক, সেদিন সিদ্ধান্ত হলো যে আমরা আর বেশি রাত পর্যন্ত বাইরে থাকবো না। ঠিক সেদিন রাতেই আমার গার্লফ্রেন্ড আমাকে মেসেজ দিল এবং বলল, তার পারিবারিক সমস্যার কারণে সে অনেক মানসিক অশান্তিতে আছে এবং আমার সাথে দেখা করতে চায়। আমি কোনোভাবেই তাকে বোঝাতে না পেরে তার বাড়ির পাশে যাওয়ার সিদ্ধান্ত নেই। গতদিনের ঘটনা মনে থাকলেও বন্ধুদের ডাকার সাহস হয়নি, কারণ তারা পরিষ্কার মানা করে দিয়েছে রাতে আর বের হবে না। আমার গার্লফ্রেন্ডের বাড়ি যেতে হলে নদী পার হয়ে যেতে হতো।
নদীতে তখন পানি কম থাকলেও নৌকা দিয়ে পার হতে হতো। নদীর এপার থেকে ওপার পর্যন্ত দড়ি টানানো থাকতো এবং সেই দড়ি ধরেই নৌকা টেনে টেনে পার হতে হতো। আমি রাত 12টার দিকে একা একাই তার বাড়ির পাশে চলে গেলাম। দাঁড়িয়ে কথা বলছিলাম, তাকে সান্ত্বনা দিচ্ছিলাম। যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে নদীটা পরিষ্কারভাবে দেখা যেত। আমি নদীর দিকে তাকিয়েই তার সঙ্গে কথা বলছিলাম। ঠিক সেই সময় দেখি একটা লোক নদীর পাড় বেয়ে নদীতে নেমে এলো। হালকা চাঁদের আলোয় একটা মানুষের আকৃতি অনেক স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল। নদীতে নেমেই লোকটা পানিতে ডুব দিল। আমি তাকিয়ে দেখছি আর কথা বলছি। কিছুক্ষণ পর হঠাৎ করে মনে হলো যে লোকটা ডুব দিয়েছে, সে আর ওঠেনি। এমনি তার কোনো চিহ্নও নেই। আমি ভাবলাম হয়তো লোকটার কিছু একটা হয়ে গেছে, তাই সে আর পানি থেকে উঠতে পারেনি। আমার দেখা উচিত বিষয়টা, কিন্তু আমার গার্লফ্রেন্ডকে তো নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই তাকে বাড়ি পাঠিয়ে দিয়ে আমি সেদিকে হাঁটা শুরু করলাম। খানিক দূর এগোনোর পরেই মনে হলো লোকটার যদি কিছু হয়ে গিয়ে থাকে তাহলে সে তো লাফালাফি বা ছাপাছাপি করত, কিন্তু এমন কিছু তো দেখলাম না। তাহলে কি পথ ভুলে হাঁটছি? হ্যাঁ, হয়তো ভুল পথেই হাঁটছি। গতদিনের কথাটা হঠাৎ মাথায় নাড়া দিল, আর এগোনোর সাহস পেলাম না। পথ পাল্টে চলতে লাগলাম ঘাটের দিকে। নৌকা নেই, কেউ একজন অপর পাড়ে নিয়ে গেছে। এত রাতে একটাই উপায়, বন্ধুদের কল করা। অনেক চিন্তা ভাবনা করে উপায় না পেয়ে তাদের কল দিয়ে আসতে বললাম। একটু বকাবাজি করে তারা বলল সবাই এক হয়ে আসবে, ততক্ষণ আমাকে একাই থাকতে হবে। ঘাটের ওপরেই কয়েকটা বাড়ি থাকায় খুব একটা ভয় কাজ করছিল না। তবে পাশেই ছিল শ্মশান ঘাট। বারবার ওইদিকে চোখ পড়তেই ঘাটে কেমন শিরশির করে উঠছিল। 15 থেকে 20 মিনিট পর বন্ধুদের উপস্থিতি টের পেলাম। তারা নৌকায় উঠে দড়ি টানা শুরু করলো। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এবার এসে আমাকে বলল নৌকায় উঠতে। আমি উঠে পড়লাম এবং তারা রীতিমতো আমায় বকাবকি শুরু করলো। আমি তাদের সমস্ত পরিস্থিতি বুঝিয়ে সব কথা খুলে বললাম, কিন্তু তাদের বিশ্বাসের অনেকটাই অভাব। তারা আমায় বোঝালো যে সেটা আমার মনের ভুল, গতকালকের একটা রেশ এখনো থেকে গেছে। আমি বিষয়টা মেনে নিলাম, কারণ আমরা যতগুলো বন্ধু নৌকাতে ছিলাম সবাই ছিলাম প্রচুর সাহসী। আমাদের সবার এক এক অবস্থান বা শ্মশানের পাশ দিয়ে রাতের বেলায় চলাচলের অভ্যেস আছে। হঠাৎ নদীর মাঝখানে আমাদের থেকে কিছুটা দূরে পানিতে একটা বিকট শব্দ হলো। আমরা সবাই তাকালাম। তারপর যা দেখলাম তা আজও চোখে ভাসে। প্রায় 10 ফিটের মতো ব্যাসার্ধ নিয়ে একটা গোলাকার জায়গায় বিশাল ঢেউ সৃষ্টি হয়েছে এবং সেখানে কালো আকৃতির একটা বিশাল বস্তু পানির নিচে নেচে বেড়াচ্ছে। মনে হচ্ছে কেউ একজন নিজের চুল ছেড়ে দিয়ে পানিতে ভেসে বেড়াচ্ছে। আমরা সবাই যে যার মতো দোয়া কালাম পড়তে থাকি এবং 2-3 জন মিলে দড়ি টানা শুরু করি যাতে তাড়াতাড়ি পৌঁছতে পারি। অবশেষে পাড়ে আসলে এক দৌড়ে আমরা সবাই বাড়ি চলে আসি এবং সেদিন রাতেই আমরা সবাই একসাথেই কাটাই। আমরা এই ঘটনা কারোর সাথে শেয়ার করিনি, কারণ বাড়ি থেকে জানতে পারলে আমাদের রাতে বাইরে যাওয়া বন্ধ হয়ে যেত। এখনও আমরা বাড়ি গেলে সবাই রাতের বেলা সেই তাল গাছ তলা বা সেই ঘাটের পাড়ে বসে আড্ডা দেই, কিন্তু কোনো দিন ওই রকম ঘটনা আর ঘটেনি। এটাই ছিল আমার এবং আমার বন্ধুদের সাথে ঘটে যাওয়া ঘটনা। হয়তো গুছিয়ে লিখতে পারিনি, ঘটনাটা কতটা ভয়ের জানি না, তবে আমরা এখনো সেই ঘটনার চর্চা করি। ভালো লাগলে পড়ে শোনাবেন। আপনার কণ্ঠে শুনলে আমরা অন্য জগতে হারিয়ে যাই, তাই অনুরোধ রইল আপনি নিজেই পড়ে শোনাবেন। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। যদি ঘটনাটি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.com